প্রিয় প্রণয়িনী ২ জান্নাত নুসরাত পর্ব ১৬-২০ রেস্টুরেন্টের এক কোণয় বসে আছে এসমাম হাসান। দুজনের মুখে স্পষ্ট চোরের লক্ষণ ভেসে উঠছে। যে কেউ দেখলে বলবে নির্ঘাত চুরি করে ধরা পড়ে এখানে এসে বসেছে। তাদের সেসবে কোনো পাত্তা নেই। যে যা ভাবার ভাবুক, বর্তমানে তাদের চোখ সবসময় সামনের ম্যামের দিকে থাকবে, আর কোনো দিকে নয়। আর এই অবস্থা কেউ যদি দেখে বলে তাদের চোরের মতো মনে হচ্ছে, তাদের কিছু যায় আসে না। এটা তাদের ডিউটি। দুজনের চোরের মতো বসে থাকার মধ্যে ফোনে কল আসলো হেলাল সাহেবের। কল পিক করে স্পিকারে দিয়ে কানে ধরল হাসান। হেলাল সাহেব অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন এদিকের পরিবেশ এখন কেমন। গত ১ ঘন্টা কেন তাকে কোনো খবর দেওয়া হয়নি। এসমাম আর হাসান নিজের অপরাগতায় ক্ষমা চেয়ে নিল। হেলাল সাহেব হয়েছে বলে জানতে চাইলেন কি হচ্ছে এখন। এহসান জানালো, স্যার ম্যাম চশমা পরে একটা রেস্টুরেন্টে বসে আছেন, পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকে ক্যাপাচিনো খাচ্ছেন। ঠোঁটের কোণে হাসির রেশ লেগে আছে। মনে হয় কিছু একটা দেখে হাসছেন, কিন্তু কি দেখে হাসছেন তা জানি না। এহসান কথা শেষ করার আগেই নুসরাত উঠে দাঁড়ালো। এসমাম ফিসফিস করে জানালো, স্যার ম্যাম এখন উঠে দাঁড়িয়েছেন, মনে হয় রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। দুজন নুসরাতকে আসতে দেখে নিজেদের মুখ মেনু কার্ডের আড়ালে ঢেকে ফেলল। নুসরাত তাদের পাশ কাটাতে কাটাতে ভারী গলায় এহসান আর এসমামের উদ্দেশ্যে বলে ওঠল, গাধার দল। এহসান গুরুত্বপূর্ণ খবর হতে পারে মনে করে হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার এই মাত্র ম্যাম আমাদের পাশ কাটাতে কাটাতে গাধার দল বলে গেছেন। হেলাল সাহেব ফোনের অপর প্রান্তে মাথায় হাত দিলেন। বিড়বিড় করে কিছু একটা বললেন। তারপর মুহূর্তে আদেশ দিলেন, তোমরা এখনো রেস্টুরেন্টে বসে আছো? জি স্যার। হেলাল সাহেব ধমক দিয়ে বললেন। বসে আছো কেন? যাও ওর পিছু করো, না হলে একটা টাকা পাবে না। দুজন একসাথে উঠে দাঁড়িয়ে একসাথে বলে ওঠল, ইয়েস স্যার। উন্দাল কিং কাবাব রেস্টুরেন্টে মেয়েদের ভিড়ে বসে আছে ইরহাম। চারিদিক থেকে মেয়েরা ইরহামকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে একজন আসামির ন্যায় মুখ কুঁচকে বসে আছে সে। নিজের বোকামিতে নিজে বিরক্ত। আজ যদি এখানে না আসতো তাহলে এই বিপদ এসে তার মাথায় পড়ত না। ইরহাম ক্ষীণ কণ্ঠে বলে ওঠল, ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও আমার বোনেরা। আমার মতো বাচ্চা ছেলে তোমাদের সাথে এসব করতে পারে, আর করে থাকলে আমি সেটা বুঝে করিনি। ইরহামের আকুল আওয়াজে করা আরজিতে এখানে বসা একজন মেয়ের ও ভাবাবেগ হল না। তারা কঠোর চোখে ইরহামকে লক্ষ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের সাথে এতদিন তুই নাটক করেছিস, আজ আমরা সবাই তোকে প্রতারণা মামলায় ফাঁসিয়ে পুলিশে দিব। এতগুলো মেয়ের সাথে প্রতারণা করতে তোর বুক কাঁপল না? তোর মতো বদমাস ছেলেকে পুলিশের লাঠির বাড়ির হাত থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না। ইরহাম নিষ্পাপ মুখ বানিয়ে বসে থাকলো মেয়েগুলোর মধ্যে। নিজ মনে নিজেকে হাজারখানেক গালি দিল। সৌরভীকে নিয়ে বাহিরে উন্দাল কিং রেস্টুরেন্টে খেতে এসেছিলেন নিজাম শিকদার। এখানে আসার পর ইরহামকে মেয়েদের দ্বারা এমন খেলাও দেখে লজ্জায় চোখ ঢেকে ফেললেন। সৌরভীকে শক্ত কণ্ঠে বললেন, নাউজুবিল্লাহ, দেখ তোর বান্ধবীর ভাইয়ের নমুনা। তোকে কতবার আমি না করেছি সৈয়দ বাড়ির এই ৩ নমুনার সাথে না মিশতে, তুই তবুও আমার নিষেধাজ্ঞা না মেনে ওই বেয়াদবের সাথে থাকিস। আর ওই বেয়াদবের সাথে এই বদমাস সারাদিন আটার মতো লেগে থাকে। এসব দেখেই তো আমার চোখ ঝলসে যাচ্ছে একদম। চিহ চিহ, আল্লাহ হেদায়েত দান করুক এদের। সৌরভী আড়ষ্ট গলায় নিজাম শিকদারকে আশ্বস্ত করে বলে, আর মিশব না ওদের সাথে। নিজাম শিকদার রাগে রিরি করা গলায় বললেন, দেখো মেয়েদের মাঝখানে কিরকম বসে আছে। পুরুষ মানুষ হয়েও এর চাহনি দেখলে আমার ঘৃণায় গা খোলায়, বদমাসের মতো মেয়েদের দিকে চেয়ে থাকে। আমার দিকে ও কেমন করে তাকায়। সৌরভী সূক্ষ্ম রোগ দিল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আর মিশব না ওদের সাথে বলছি তো। এবার তুমি চিৎকার করা বন্ধ করো দাদা। নিজাম শিকদার সতর্ককিরণ কণ্ঠে সৌরভীকে সাবধান করে জানালেন, মনে থাকে যেন, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সৌরভী হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াল। নিজাম শিকদার খাবার অর্ডার বাদ দিয়ে উঠি দিয়ে চেয়ে রইলেন ইরহামের সাথে মেয়েগুলো কি করে তা দেখার আশায়। ইরহাম মেয়েগুলোকে আবার বোঝানোর জন্য বলে,
প্লিজ, আমি বুঝতে পারিনি। নিজেদের ভাই ভেবে আমাকে আজকের মতো ছেড়ে দাও। আর জীবনে এসব করব না। একটা মেয়ে হাত তুলে তেড়ে আসলো তার দিকে। চোখ রাঙিয়ে ইলহামকে শাসাল। হিসাহিস কণ্ঠে বলল, চপ। একটা শব্দ না। মুখ সেলাই করে রেখে দেব। ইলহাম মুখ এঁটে বসে রইল। নিজাম শিকদার সৌরভীকে উদ্দেশ্য করে বললেন, ভালো হয়েছে। বেশ হয়েছে। বেশি কথা বললেই এভাবে ধমক খেতে হয়। বদমাস ছেলে। নির্লজ্জ ছেলে। কতগুলো মেয়ের সাথে রঙ্গলীলা করছিল। অতি চালাকের গলার দড়ি। হুহ। এর মধ্যে কাচের দরজা ঠেলে নুসরাত প্রবেশ করল রেস্টুরেন্টে। চোখে মুখে তার স্পষ্ট উদ্বেগ ফুটে উঠেছে। চোখ আশেপাশে ঘুরাতেই ইলহামকে দুহাত সামনে এনে নিষ্পাপ বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে থাকতে দেখল নুসরাত। দ্রুত পায়ে এগিয়ে আসল সেদিকে। নিজাম শিকদার বিড়বিড় করলেন, আরেক নমুনা আসছে। দেখো এখন আবার কি নাটক করে। সৌরভী নিজের দাদার দিকে চেয়ে রইল পাংশুটে বর্ণের মুখ বানিয়ে। সে আসলে বুঝতে পারে না তার দাদার নুসরাত আর ইলহামের সাথে সমস্যাটা কোথায়। কোনো সমস্যা নেই, এমনি শুধু শুধু নুসরাতের উপর চড়াও হয় বুড়ো লোকটা। সৌরভী আগ্রহী চোখের সামনে উকি দিল, দেখার আশায় কি করে নুসরাত। দেখল নুসরাত মেয়েগুলোর মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসছে ইলহামকে। একাই পুরুষালী শরীরটা একটানে তুলে নিয়ে এসেছে চেয়ার থেকে। তারপর মেয়েগুলোর দিকে তাকিয়ে শক্ত চোখে চেয়ে রগরগে কণ্ঠে জিজ্ঞেস করল, ওকে এখানে এভাবে কে বেঁধে রেখেছে? একটা মেয়ে নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে ওঠল, আমি বেঁধে রেখেছি। কি করবে আমায়? মারবে। নুসরাত ঘাড় কাত করে হাসল। মেয়েটা আবার চিৎকার করে কিছু বলতে নিবে নুসরাত দুহাত দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। নিজের ঠোঁটে হাসি বজায় রেখে মেয়েটার কানের কাছে মুখ নিল। মেয়েটা তার তুলনায় কিছুটা খাটো হওয়ায় নুসরাতকে ঘাড় একটু বাঁকাতে হলো। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, আমি নুসরাত নাসির কি করতে পারি তা তোমার ধারণা বাহিরে, আর ধারণা করতে পারলে তোমার রুহু কেঁপে উঠবে। প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার চেষ্টা করবে না। নুসরাত নিজের হাতের আঙুলগুলো স্পর্শ করল মেয়েটা গলার কাছে। মেয়েটার ঘাড়ের চামড়ায় কিছুক্ষণ হাত বুলালো নুসরাত। মেয়েটা একটুক্ষণের জন্য নিজের ঘাড়ে সামান্য ব্যথা অনুভব করল। তীক্ষ্ণ চোখে চেয়ে নুসরাতকে কিছু বলতে নিবে ইলহাম নুসরাতকে টেনে ছড়িয়ে দিল পাশে। দুহাত সামনে এনে জোর করে মাফ চেয়ে নিয়ে বলল, বোনেরা আমার মাফ করে দাও। তোমাদের হৃদয় নিয়ে ছিনিমিনি খেলায় আমি মোটেও কষ্ট বোধ করছি না। গর্বে আমার বুক ফুলে উঠছে বারংবার। কথাটা শেষ করে নুসরাতের দিকে চোখ বুলাতেই ইলহামের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। এই মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন ওই মেয়ের দিকে? তাকে বাঁচাতে এসে নিজের দ্বন্দ্বে লেগে গেছে পাগলটা। এর জন্মের সময় হয়তো মাথার দু একটা তার ছিঁড়ে গেছে, নয়তো বেঁকে গেছে। ইলহাম নিজের চিন্তাগুলো করতে করতে মেয়েটার গলার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করল, আর তখন চোখে ভাসে লাল তরল রঞ্জক। যা ভেবেছিল তাই বুলেট বসিয়ে দিয়েছে এই পাগল ওই মেয়ের গলায়। ইলহাম নুসরাতকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানোর চিন্তা করল। এখানে থাকলে নির্ঘাত সে আর নুসরাত গণধোলাই খাবে। তাই গণধোলাই খাওয়ার আগে পালানো শ্রেয়। নুসরাতকে ধাক্কা দিল মেইন ডোরের দিকে। যেদি মেয়েটা নড়ল না, অটল দাঁড়িয়ে থেকে ওই মেয়ের ঘাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টি বুলাল। বুঝতে চাইল হয়েছে কি না ঠিকঠাক ক্ষত। ঠোঁটে হাসি ঝুলিয়ে স্থির চেয়ে রইল মেয়েটার দিকে, যেন কুবলে ছিঁড়ে নিবে মেয়েটাকে। নুসরাতের মুখের অবস্থা ভালো না। ইলহাম অনুভব করল এখানে আর 2 মিনিট থাকলে এই মহিলা নিজের রাগের বোমা ফাটাবে। ওই মেয়ের আজ সর্বনাশ নিশ্চিত। তাই নিজে বাঁচতে, নুসরাতকে বাঁচাতে আর ওই মেয়ের জান বাঁচানোর জন্য ইলহাম নুসরাত না নড়ার সত্যই টেনে নিয়ে যেতে লাগল। কিছুটা দূরে গিয়ে পুরুষালী মুখ উল্টে ভেঞ্চি কাটল মেয়েগুলোকে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা আমার আর কোনো বাল ছিঁড়তে পারবে না। হা হা, আমি তো ভেগে গেলাম। তোমরা গাধারা এখন থেকে আমার আর একটা বালেরও সন্ধান পাবে না। ইলহাম অট্টহাসি হেসে নুসরাতকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে বের হলো রেস্টুরেন্ট থেকে। দূরে বসা নিজাম শিকদার নিজের গোলাপ চোখজোড়া নাতনির দিকে স্থির করলেন। রাগী কণ্ঠে বললেন, দেখেছিস মুখের ভাষা কি খারাপ? আর এদের সাথে তুই সম্পর্ক রাখিস? এই দেখ, 20 জন মেয়ের মধ্যে একা বসেছিল,
একা এদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল ওই বদমাসটা। এদের সাথে খারাপ কাজ করেনি তার কি কোনো নিশ্চয়তা আছে তোর কাছে? সৌরভীর সময় থাকতে শুধরে যা, না হলে তোর কপালে শনি আছে। এদের সাথে মিশা বাদ দিয়ে দে। সৌরভী নিজাম শিকদারের সাবধানী বানিয়ে এক কান দিয়ে ঢোকাল, অন্য কান দিয়ে বের করে দিল। বিশেষ পাত্তা দিন না দাদার কথায়। হাসি হাসি মুখ করে নিজাম শিকদারের শুভ্র রাগে মুখ অবলোকন করল। আর শব্দ করে শুধু হাসল। হেসে উড়ি দিল কথাগুলো। গায়ে মাখল না মেয়েটা একটা কথা। নাসির মঞ্জিলে তোলপাড় চলছে। ইসরাতকে মাঝখানে বসিয়ে রেখে বর্তমানে ফেসবুকে থাকা ট্রেন্ডিং ভিডিওটা বারবার পোজ জম করে দেখছে ইরহাম, আহান আর নুসরাত। ঠোঁটে লেগে আছে সবার ব্যঙ্গাত্মক হাসি। তাদের মধ্যে শুধু ইসরাত বিরক্তিকর মুখ বানিয়ে বসে আছে। মুখের ত্বক দেখলেই বোঝা যাচ্ছে সে এটা দাঁতে দাঁত চেপে সহ্য করছে। না হলে তাকে এখানে বসানোর সাধ্য কারণ নেই। নুসরাত 15 সেকেন্ডের ভিডিওটা গত 10 মিনিটে খানেকবার দেখে নিয়েছে। ইরহাম আর আহান ভিডিওটা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেলেও নুসরাত মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে। নুসরাতের এত মনোযোগিতা দেখে ইসরাত নিশ্চিত হয়ে গেল এই মেয়ে আজ সারারাত এই বিষয় নিয়ে তাকে হাজারবার টিজিং করবে। শেষ পর্যন্ত সবার অপেক্ষা অবসান ঘটিয়ে রিমোট চেপে ভিডিওটা অফ করে দিল নুসরাত। নুসরাতকে ভিডিও বন্ধ করে দিতে দেখে ড্রয়িং রুমের পরিবেশ নীরব হয়ে আসলো। নুসরাত কিছুক্ষণ নীরব থেকে ইসরাতের পানে চেয়ে হা হা করে হেসে ওঠল। হাসির তোড়ে সারা গা দুলে ওঠল তার। একবার ডলে পড়ল ইরহামের গায়ে তো একবার আহানের গায়ে। হাসতে হাসতে কথা বলতে নিল ভিডিও বিষয়ক। মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, শুধু বোবো আকার কিছু শব্দ বের হলো। এমনি কোনো কারণ ছাড়া সোফায় ঝুলে পেট চেপে হেসে গড়াগড়ি খেল। ইসরাত ভিডিওটার মধ্যে হাসির কোনো কারণ পেল না। এমন হাসির মানে কি? এরা পাগল নাকি এমনি নর্মাল একটা ভিডিও নিয়ে হাসছে? হয়তোবা এরা পাগল। এর বাড়ির সব মানুষের মাথায় সমস্যা আছে, সে এতদিনে যা বুঝেছে। আর এই তিনজনের মাথায় সবথেকে বেশি সমস্যা আছে। নুসরাতের হাসি দেখে ইরহামও হেসে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ নুসরাত নিজের মুখ বন্ধ করে নিল, হাসি থামিয়ে গম্ভীর মুখভঙ্গি করে উঠে দাঁড়াল। ইসরাত স্পষ্ট বুঝতে পারল এখন নুসরাত কি করতে যাচ্ছে। আর তাই হলো। নুসরাত সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখ বানিয়ে ইরহামকে বলে ওঠে, ইসরাত আপনি ঠিক আছেন? ইরহাম কোমল কণ্ঠে গলায় ইসরাতের মতো কিছুটা মিষ্টতা এনে বলে ওঠে, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। নুসরাত নিজের জায়গায় স্থির থাকল। ইরহাম ততক্ষণে সোফা থেকে উঠে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে। নুসরাত তীক্ষ্ণ চোখ করে জাইনের মতো মুখভঙ্গি রাখার চেষ্টা করল। হলো ও সেরকম। মেয়েটা হাত বাড়িয়ে ইরহামের থুতনি চেপে ধরে জিজ্ঞেস করল, আর ইউসিউর বেগম? ইরহাম আমতা আমতা করে লজ্জার সাগরে ডুবে গিয়ে বলল, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। দুজন কথা শেষ করেই অট্টহাসিতে ঢলে পড়ল। টাইলসের মেঝেতে ধূপধাপ হাসতে হাসতে একজন আরেকনের গায়ে পড়ল। ইসরাত মুখভঙ্গি শক্ত রাখার চেষ্টা করল। হলো না, দুজনের টিজিংয়ে ইসরাতের গালে লাল আভা পড়েছে। হাত দিয়ে যথাসম্ভব তা ঢাকার চেষ্টা করল, কিন্তু নুসরাতের দৃষ্টি অগোচর হলো না তা। সে হেসে ওঠে ইরহামের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ইশারা করে বলে, দেখ, লজ্জা পাচ্ছে জনাবের বেগম। কথা শেষ করে নুসরাত হে হে করে হাসতে লাগল। আহান ভিডিওটা আবার ওপেন করল। জাইন যখন পিঠে হাত বুলিয়ে ইসরাতকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন ইসরাত? আহান সাথে সাথে সেটা কপি করে নাকি স্বরে বলে ওঠল, আপনি ঠিক আছেন ইসরাত? নুসরাত ওড়না আড়ালে মুখ ঢাকল। লজ্জা পাওয়ার মতো করে মুখ উল্টো পাশে ঘুরিয়ে নিল। বাংলা সিনেমার আগেকার নায়িকাদের মতো উল্টো পাশ থেকে মাথা ঘুরিয়ে এক হাত দিয়ে কপালে চেপে ধরে অন্য হাত দিয়ে বুকের বা পাশ চেপে ধরে বলে ওঠল, না জনাব, আমি আপনার প্রেমে পড়ে অন্ধ হয়ে গিয়েছি। আমি এখন আর ঠিক নেই। আমি ঠিক নেই। হি হি হা হা হে হে। ড্রয়িং রুমে বসে কখন থেকে হাসছে তিন ভাইবোন। তাদের মধ্যে মুখ গোমরা করে বসে আছে একমাত্র ইশরাত। সে এই তিনজনের আচরণে বিরক্ত। তাদের হাসি তামাশার মধ্যে এসে যোগ দিল আরও এক নমুনা। এতক্ষণ সে পড়তে ব্যস্ত ছিল। পড়াশোনা শেষ করে এসে বসেছে তাদের পাশ ঘেঁষে। মম, নুসরাত, আহান আর ইরহামের কথা শুনে নিজেও হে হে করে হাসতে লাগলো সবার সাথে তাল মিলিয়ে।
ইলহাম টিপ্পনি কেটে বলে ওঠল, এমন হাজবেন্ড আমি ও তো ডিজার্ভ করি। নুসরাত হেসে নিয়ে বলে, এসব তোর ভাগ্যে নেই রে পাগলা। আহান হা হা শব্দে হেসে ওঠল। লজ্জা পাওয়ার মতো ভঙ্গি করে বলে ওঠল, কেন থাকবে না? তুই কি লেসবিয়ান যে তোর ভাগ্যে হাজবেন্ড থাকবে? ইলহাম আর আহান দুহাত দিয়ে গালে তওবা তওবা করল। ইলহাম দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, আমি কেন লেসবিয়ান হতে যাব? আমি পিওর কাপুরুষ, আই মিন পুরুষ। ইলহামের কথায় পুরো ড্রয়িং রুম হাসির ধমকে কেঁপে ওঠল। ইশরাত এবার কথা বলল তাদের মধ্যে। সে শান্ত কণ্ঠে আরাম করে সবার মাঝে বসে বলতে লাগলো, যা আমি দোয়া করে দিলাম নুসরাতের মতো ওয়াইফ ম্যাটেরিয়াল একটা মেয়ে তোদের ভাগ্যে যেন জুটে। আহান লাফ মেরে উঠে দাঁড়ালো। ইলহাম আর্তনাদ করে ওঠল। দু হাতে মাথা চেপে ধরে বলে ওঠল, এত বড় অভিশাপ দিও না আপি। আমি নিষ্পাপ বাচ্চা অকালে মারা যাব। এর চেয়ে ভালো তুমি আমায় কুয়ায় ঝাঁপ দিতে বললে সেটা আরো সহজ হতো। নুসরাত ইলহামের টিপ্পনিতে বিরক্ত হয়ে পা তুলে লাথি মারল পেছনের দিকে। ব্যঙ্গাত্মক গলায় ইলহামকে নকল করে আওড়াল, এত বড় অভিশাপ দিও না আপি। আমি নিষ্পাপ বাচ্চা অকালে মরে যাব। তো মরে জানা, আমরা কি আটকে রেখেছি তোকে? ইলহাম নিজেও নুসরাতের কাঁধে দুটো কিল বসাল ধুপোথাপ করে। রাগী কণ্ঠে বলল, তুই মরে যা। আমি এখনো আমার একটাও বাচ্চার জন্ম হতে দেখিনি। বাচ্চা জন্ম হবে, বাচ্চার বিয়ে খাবো, আমার বাচ্চার বাচ্চা দেখব, তারপর গিয়ে আল্লাহর ইচ্ছে হলো মরব, না হলে আরো কয়েক জীবন বাঁচার শখ আছে। এখন তুই চাইলে মরে যেতে পারিস, কারণ এই পরিবারের অলস একটা প্রাণী তুই। মরে যা শালি। নুসরাত চিৎকার করে বলে ওঠল। পশ্চাৎদেশে এমন লাথি মারব তোর, আমাকে আরেকবার মরে যাওয়ার কথা বললে। তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা, শালা। নুসরাত আর ইলহাম ভালোয় ভালোয় কথা বলতে বলতে সেটা কাটাকাটি থেকে হাতাহাতিতে চলে গেল। দুজন দুজনের দিকে খেপা ষাঁড়ের ন্যায় এগিয়ে গিয়ে একজন আরেকজনের চুল টেনে ধরল। চুলে ধরে সর্বশক্তি দিয়ে দু একটা ঝাঁকুনি দিল। দুজনের থেকে দুজন কম না, মুখের সাথে একই গতিতে চলল হাত পা। আহান দাঁড়িয়ে সোফার উপর দুজনকে চিয়ার আপ করছে। হাত মাইকের মতো মুখের কাছে চেপে ধরে বলছে, তো দর্শক, দর্শক বৃন্দ, আজ আপনাদের সাথে আমি সৈয়দ আহান নাফিল। দুজন ষাঁড়ের লড়াই সামনাসামনি আপনাদের দেখাতে যাচ্ছি আজাইরা নিউজ টিভি থেকে। এই দুই ষাঁড় প্রথমে একজন ভদ্র মহিলাকে টিপ্পনি কেটে হয়রানি করার চেষ্টা করেছে, তারপর নিজেরা নিজেদের সাথে কথা বলতে বলতে মুখ চালাতে লাগে। প্রথমে কথা কাটাকাটি হলেও শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছে যায়। এখন কোন হাতি, কোন ষাঁড় এই যুদ্ধে বিজয়ী হয় তা দেখার জন্য আমি আহান এবং আজাইরা টিভির সাথে থাকুন। একপাশে নুসরাত আর ইলহাম চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। অন্যদিকে আহানের উল্টাপাল্টা তথ্য সম্পাদনে ইসরাতের মাথা ধরে গেল। শক্ত মুখ বানিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো সে। চোখ দিয়ে মোমোকে ইশারা করল নুসরাতকে সরানোর জন্য। সে গেল ইলহামের দিকে। দুজন দুদিক থেকে টেনে নুসরাত আর ইলহামকে সরাতে চাইল, কিন্তু দুজনের হাতাহাতিতে মাঝখান থেকে আঘাত প্রাপ্ত হল ইশরাত আর মোমো। আহান আবারও মাইকের মতো হাত মুখে পেঁচিয়ে নিয়ে বলে ওঠল, আপনারা হয়তো দেখেছেন দুজন হাতি ওই দুটো ষাঁড়কে থামাতে গিয়ে নিজেরা আঘাত প্রাপ্ত হয়েছে। আমি বুঝি না মানুষ, সরি মিস্টেক। দুটো হাতি কেন যায় দুটো খেপা ষাঁড়ের যুদ্ধ থামাতে? এতে তো আঘাত প্রাপ্ত হবে নিজেরা। আমি এক খুদে পিঁপড়া, এসবে আমার কোনো লেনদেন নাই। পরিবর্তী কথা জানতে চোখ রাখুন আজাইরা টিভিতে। আমি বিশিষ্ট মিচকে শয়তান পিঁপড়া সৈয়দ আহান নাফিল আপনাদের সাথে আছি। আহানের বকবক আর নুসরাত আর ইলহামের ঝগড়া থামল না যতক্ষণ পর্যন্ত নাজমিন বেগম এসে খুন্তি দিয়ে দুহা করে 5 জনের পিঠে না লাগালেন ততক্ষণ পর্যন্ত। নাজমিন বেগমের খুন্তির বাড়ি খেয়ে 5 জন মুখ চুপসে মাথা নিচু করে বসে রইল। চোরের মতো মুখের ভাবভঙ্গি করে একে অন্যকে অবলোকন করে লাগল। ইশরাত পিঠে হাত বুলিয়ে চোখ খিচে মিনমিন করে জানতে চাইল, আমাকে মারলে কেন? নাজমিন বেগম তেরে এসে বললেন, চুপ, একদম চুপ। নাজমিন বেগমের ধমকে ইশরাত মম মুখ চুপসে নিল। নুসরাত আর আহান নাজমিন বেগমের ধমকে হেহে করে হেসে ওঠে মুখ চেপে ধরল সোফার মধ্যে। ইলহাম বিরস মুখ করে শঙ্কিত গলায় কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করল,
ডার্লিং হুয়াইয়ের মাথা ওয়াজ গরম। ইলহামের প্রশ্নে মম হিহি করে হেসে ওঠল। নুসরাত আর আহান দুজন বরাবরই খাচ্ছে একজন আরেকজনের গায়ে। নাজমিন রেগে ফুঁস করে উঠে বিড়বিড়িয়ে আওড়ালেন, নির্লজ্জ সবগুলো। আহান আকস্মিক কিছু মনে হওয়ার ভঙ্গিতে উঠে বসল, চোখ বড় বড় করে বলে, আজ কি হয়েছে জানো আপনি আমাদের স্কুলে। নাজমিন বেগম ও খুন্তি হাতে নিয়ে বসে পড়লেন জানার জন্য কি হয়েছে। নাজমিন বেগম চেয়ার টেনে তাদের সাথে বসায়, কারোরই ভাবাবেগ হলো না। আহান সতর্ক আওয়াজে আগে নিশ্চিত হয়ে নিল, মেজ আব্বু বাড়িতে আছেন। নাজমিন বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন, নেই। এবার তাড়াতাড়ি বলো কি হয়েছে। আহান আরাম করে বসে বলে ওঠে, ওই যে, আমার বন্ধুর কথা মনে আছে সেদিন বললাম, ও আর গার্লফ্রেন্ড ব্রেক আপ করে আল্লাহর নামে কসম কেটে নিল যে একজন আরেকজনের সাথে আর জীবনের রিলেশন করবে না, আজ থেকে তারা ভাই বোন। কিন্তু সেদিন আবার দেখি নিব্বা নিব্বিগুলো হাত ধরে হাঁটাহাঁটি করছে। মানে কি পরিমাণ নির্লজ্জ এরা! 2 দিন পর পর ব্রেক আপ করে আবার 2 দিন পর পর একজন আরেকজনকে সোনা পাখি বলে হাত জড়াজড়ি করে। ইশরাত আর মম একজন আরেকজনের দিকে তাকিয়ে ইতস্তত করে দুজন একসাথে বলে ওঠল, জীবনে আমরা কি করলাম? এই বয়সে বাচ্চাগুলো রিলেশন করে আর আমরা। আহান চেঁচিয়ে ওঠে বলে, তোমরা দুজনে জীবনে বাবাজিকার লাড্ডু করেছ। নাজমিন বেগম ও হেসে উঠলেন। নিজের এতক্ষণের গরম হওয়া মস্তিষ্ক কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আহান আরও কিছু বলছিল, নাজমিন বেগম তা আর শুনলেন না, দ্রুত পায়ে চলে গেলেন রান্না করতে। রাতে ইশরাত আর নুসরাতের কাছ থেকে জেনে যাওয়া যাবে এই ভেবে। আকাশে মেঘের ভেলা জমেছে, পাখিরা দল বেঁধে ফিরছে নিজেদের নিরে। পশ্চিম আকাশ লাল লালিমায় চেয়ে আছে। পরন্ত বিকালের মিটের রোদ এসে পড়ছে সৈয়দ বাড়িতে। পর্দা টেনে রাখার জন্য সেই রোদ তা ভেদ করে ভেতরে প্রবেশ করছে না। ড্রয়িং রুমের সোফায় বসে কিছু একটা চুপচাপ ভাবছেন হেলাল সাহেব। মুখ গম্ভীর করে রাখা, নিজের মনে চাল চালছেন। হাত স্থির নেই সোফার উপর, তা দিয়ে বারবার হাত বুলাচ্ছেন নিজের আধপাকা ছোট ছোট দাড়িতে। হেলাল সাহেবের চিন্তায় ভাটা দিয়ে কর্কশ কণ্ঠের প্যান্টের পকেট রাখা ফোনটা বেজে উঠল। হেলাল সাহেব নড়েচড়ে বসে ফোনটা ধরে কানে লাগালেন। হ্যালো মুখ দিয়ে বের করতেই অপাশ থেকে এসমামের নাকি কান্নার স্বর ভেসে এলো। এসমাম বলছে, স্যার। হেলাল সাহেব নাক কুচকে জিজ্ঞেস করলেন, কি? নিজ মনে নিজেকে দুটো গালি দিতে ও ভুললেন না। কোন আজাব এসে তার মাথায় পড়েছিল যে এদের মতো 2 মাথা মোটা গাধাকে সে ইসরাতের উপর নজর রাখার জন্য দিয়েছিল। তার বিতৃষ্ণা আরও একটু বাড়িয়ে দিয়ে এহসান বলে ওঠে, স্যার। হেলাল সাহেব দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন, ছাগলের মতো সার সার না করে বলো কি হয়েছে? এসমাম ফোনের অপাশ থেকে হুহু করে কেঁদে ওঠল। চোখের কোণে জমা হওয়া একটু পানি হাত দিয়ে মুছে নিয়ে দুঃখে ভারাক্রান্ত মনে বলে, ম্যাম আমাদের ধরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছেন। কি? হেলাল সাহেবের মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবের শব্দগুলো বের হয়ে আসলো। নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে জানতে চাইলেন, কিভাবে? স্যার আমরা ম্যামের উপর নজর রাখছিলাম, হঠাৎ করে উনি কোথাও উধাও হয়ে গেলেন। আমি আর এহসান যখন ম্যামের খোঁজ করছিলাম আশেপাশে তখন পেছনে থেকে এসে আমাদের ম্যাম টোকা দেন। আমি আর এহসান তড়াক করে পেছনে তাকাতেই দেখি ম্যাম আমাদের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসছেন। তারপর বললেন, ওদিকে কি দেখছো? আমি এখানে। আমাকেই খুঁজছিলে তাই না? আমরা ও ভদ্রতার সাথে হ্যাঁ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়াতেই ম্যাম হেসে উঠলেন। তারপর হাতের ব্যাগ দিয়ে আমাকে আর এহসানকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধুমধাম কয়েকটা লাগিয়ে দিলেন। এখন আমি আর এহসান রাস্তার ধারে পড়ে আছি, প্লিজ স্যার দয়া করে আমাদের মতো দুটো মানুষকে হসপিটালে ভর্তি করিয়ে দিন। হেলাল সাহেব চিরচিরে কণ্ঠে বলে ওঠেন, একটা ও কাজের না। ইউ টু আর ফায়ার। নিজেরা ডাক্তারে যাও। কোনো মতে কথা শেষ করে রাগে ফোন কেটে দিলেন তিনি। দুজনের আর একটা কথা শোনার মতো ধৈর্য হেলাল সাহেবের নেই। রাগে লাল হওয়া মুখ নিয়ে এক হাতে থুতনিতে হাত বুলাতে বুলাতে চিন্তায় ব্যস্ত হলেন। মনে মনে ঠিক করে নিলেন, এবার তাকেই কিছু একটা করতে হবে। 10 টাকার প্রাণ লিচুতে চুমুক দিয়ে নুসরাত চোখ তুলে উপরে তাকালো। কোমরে হাত বুলিয়ে ভাবল নানা কথা। সেদিন হেলাল সাহেবের সাথে ঝগড়া করতে গিয়ে মাটিতে পতিত হওয়ায় এখনো ব্যথা রয়ে গেছে। ডাক্তারে আরও যাবে 2-1 দিন পর।
যদি এর মধ্যে ব্যথা কমে যায় তাহলে ডাক্তার দেখানোর জন্য যে টাকা নাসির সাহেব দিয়েছেন তা সে মেরে দিবে। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জুসে আরেকটা চুমুক দিল। খোপা করা চুলগুলো থেকে বের হওয়া ছোট চুলগুলো ভালো করে কানের পেছনে গুজে নিয়ে মাথায় কেলভিন কেলিনের লব বিশিষ্ট কালো ক্যাপটা পরে নিল। এহসান আর এসমাম নুসরাতের সামনে ভীতু চোখে বসে আছে। নুসরাত চোখ সরু করে চেয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কি খাবে? নিজের হাতের 10 টাকার জুসের বোতলটা এগিয়ে দিল সামনের দিকে। এহসান আর এসমাম দুপাশে মাথা না ভঙ্গিতে নাড়াতেই নুসরাত বলে ওঠল, গুড। আমি চাইলেও দিতাম না। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছি আপনাদের। তো যা বলছিলাম। কি বলছিলাম আসলে? দুজন একসাথে বলে ওঠল। কিছু বলছিলেন না। তো বসে আছো কেন, যখন আমি কিছু বলছিলাম না? আজব মানুষ, বসে বসে আমার মুখ দেখছো কেন? যাও নিজেদের কাজে বিদায় হও। এহসান আর এসমাম উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আগে ব্যাটের বাড়ি খাওয়ায় হাঁটতে গিয়ে বেগ পোহাতে হলো। পা টেনে টেনে চলে যেতেই সেখানে এসে উপস্থিত হলো ইরহাম। নিজের পকেট থেকে ফোন বের করে দিয়ে নুসরাতের উদ্দেশ্যে বলল, একটা এস্থেটিক পিক তুলে দে তো। নুসরাত ফোন হাতে নিয়ে ইরহামের ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা পিক তুলে দিতে দিতে বলে ওঠে, নতুন ট্রেন্ডিংয়ে একটা ভিডিও আসছে, ওইটা দেখছিস? ইরহাম অবাক চোখে চেয়ে বলে ওঠে, নতুন ট্রেন্ড ভিডিও এসেছে আর তুই আর আমি এখনো তৈরি করিনি, এমনকি আমি জানি না। ইরহাম এগিয়ে আসতে আসতে নুসরাতকে জিজ্ঞেস করল, তুই আমাকে জানাসনি কেন? নুসরাত সে কথার উত্তর দিন না। মৃদু কণ্ঠে বলে ওঠল, সেটা ছাড়, চল ট্রেনটা খেয়ে দেই। ট্রেন্ডের মাইরি বাপ করে ছেড়ে দে আমি আর তুই মিলে। তারপর ভিউ আর ভিউ, আমি আর তুই ভাইরাল। ইরহাম গোল গোল চোখে চেয়ে মাথা নাড়াল। নুসরাতকে জিজ্ঞেস করল, আগে বল কোন ট্রেনটা? নুসরাত কপাল কুচলে হালকা গলায় বলে ওঠে, উই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করে। কি যেন, স্নিকার স্নিকার স্নিকার, ওয়াইফি ওয়াইফি ওয়াইফি। ইরহামের নুসরাতকে শুধরে দিয়ে বলে, স্নিকার নয় স্নাইপার। উইয়ে কি হলো? ইরহামের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ঘাসের উপর ধূপ করে বসে পড়ল নুসরাত। ইরহাম নুসরাতকে বসে যেতে দেখে নিজেও পাশ ঘেঁষে বসে পড়ল ঘাসের ওপর। নুসরাত পকেট থেকে টেনে টিস্যু বের করে আনল। ইরহাম পাশে বসে কোনো প্রশ্ন ছাড়া চুপচাপ চেয়ে দেখল নুসরাতের কর্মকাণ্ড। নুসরাত টিস্যুর টুকরো দুহাতের তালুতে মলে নিজের পায়ের চতুর্থ আঙুলে পরে নিল। ইরহামের পায়ের আঙুলে ও টিস্যুর টুকরো দিয়ে গোলাকার আংটি বানিয়ে পরিয়ে দিল। তারপর মোবাইল হাতে তুলে নিল। গান বেজে উঠতেই ইরহাম ক্যামেরায় নিজের পায়ের দিকে তাক করে চতুর্থ আঙুল ক্যামেরার সামনে এনে দোলাতে লাগল। ব্যাকগ্রাউন্ড বিটের সাথে মিলিয়ে নিজের গলায় গেয়ে ওঠল, হেডা 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 হেডা। অতঃপর নুসরাতের পায়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল। নুসরাত হেসে ওঠল এমন ট্রেন্ডের বিনাশ করতে গিয়ে। তাই নিজেও ইরহামের মতো ব্যাকগ্রাউন্ড বিটের সাথে মিলিয়ে পায়ের আঙুল নাচাতে নাচাতে গেয়ে ওঠল, সাওয়া 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 সাওয়া। ভিডিও তৈরি করে নিজেদের টিকটক আইডিতে পোস্ট করে দিল। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজেদের দিকে তাকিয়ে দুজনে হেসে দিল। নুসরাত এক হাতে ইরহামের কাঁধ জড়িয়ে নিতে নিতে বলে ওঠল, একদম ট্রেন্ড খাইয়া দিচ্ছি তুই আর আমি মিলে। দেখি এবার কে বানায় এই স্নিকার স্নিকার স্নিকারের ভিডিও। ইরহাম নিজেও হেসে ওঠল। নিজের হাত দিয়ে নুসরাতের কাঁধ জড়িয়ে ধরে হাঁটা ধরল। বাড়ির পথে যেতে যেতে দুজনের দেখা হলো সৌরভীর সাথে। সৌরভীর সামনে দাঁড়িয়ে ইরহাম কথা বলতে নিলে সে পাশ কাটিয়ে চলে গেল। ইরহাম গোল গোল চোখে পিছু ফিরে চেয়ে দেখল সৌরভীর মুখ ঘুরিয়ে চলে যাওয়া। নুসরাতের দিকে ঘুরে মলিন মুখে জিজ্ঞেস করল, ও আমার সাথে কথা বলল না কেন? নুসরাত দু কাঁধ ছাকায়, দুপাশে মাথা নাড়িয়ে জানায় সে জানে না। অতঃপর ইরহামের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, কথা না বললে তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। কোনো সমস্যা হচ্ছে কি? ইরহাম নুসরাতের প্রশ্নাত্মক চাহনিতে দুপাশে মাথা নাড়াল মলিন মুখে। মিনমিন করে বলতে লাগল, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করছি। ইরহাম কথার উত্তর দিয়ে সামনের দিকে চুপচাপ হাঁটতে লাগল। নুসরাত শুধু তীক্ষ্ণ চোখে লক্ষ্য করল ইরহামের হঠাৎ করে মুখ কালো করে নেওয়া। নিজে থেকে আর কোনো কথা বলতে গেল না ইরহামের সাথে। ইরহামের সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কিছু একটা ভেবে মুখ অন্ধকার হয়ে আসলো তার।
হেলাল সাহেব পেছনে হাত বেঁধে অনেক পায়চারি করার পর শেষ পর্যন্ত মাথার একটা বুদ্ধি খেলে গেল। জীবনের সর্বপ্রথম ভুল ছিল উনার মরহুম বাবার বিরুদ্ধে যাওয়া, আর দ্বিতীয় ভুল ছিল এই দুই গাধাকে ইসরাতের পেছনে লাগানো। কতটা টাকা খরচ হয়ে গেল এই কাজ করতে গিয়ে। চিন্তা করতে করতে সিঁড়ি বেয়ে উঠে গেলেন তিনি। নিজের রুমে না গিয়ে অগ্রসর হলেন আরশের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে এসে লাগলো পুরুষালী পারফিউমের সুগন্ধ। ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই দেখলেন সোফার উপর কাপড়ের স্ক্রোপ রাখা। একইভাবে বিছানার উপর হুডি, ড্যানিম জ্যাকেট, ওভারসাইজ টি শার্টগুলো অগোছালোভাবে ফেলে রাখা। হেলাল সাহেব আরশের ট্রলির চেইন খুলে নিলেন। ট্রলি ভর্তি হাতঘড়ি। আরশের উপর একটু বিরক্ত হলেন হেলাল সাহেব। এই মাথা মোটা লাগেজ ভর্তি শুধু ঘড়ি নিয়ে আসছে। নাক কুচকে নিয়ে বিছানার উপর হাত দিয়ে হাতালেন। নিজের প্রয়োজন মাফিক জিনিসগুলো নিয়ে রুম থেকে আলগোছে বের হয়ে আসলেন। আস্তে আস্তে দরজা লক করতে ভুললেন না। দাঁড়ি। নিজের রুমে ঢুকে উচ্চ শব্দে নিজের স্ত্রীকে ডেকে উঠলেন। লিপি বেগম মৃদু কণ্ঠে জবাব দিলেন, আসছি। শীতকাল কেটে গেলে লিপি বেগম এসে রুমে প্রবেশ করলেন। রুমের দরজা হালকা লাগিয়ে নিয়ে সামনে তাকাতেই একজন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মুখ দিয়ে বের হয়ে আসলো আত্মচিৎকার। ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হতে যাবেন, হেলাল সাহেব লিপি বেগমের হাত চেপে ধরলেন। ফল কাটার ছুরি চেপে ধরলেন লিপি বেগমের গলায়। লিপি বেগম চোখ বড় বড় করে কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন, ককে আপনি? আমার হাজবেন্ড কোথায়? হেলাল সাহেব কথার উত্তর দিলেন না। হাতের ছুরি আরেকটু দাবিয়ে ধরলেন লিপি বেগমের গলায়। লিপি বেগম বিরস মুখে ভয় ঢোক গিলে নিয়ে পেছনে সরে গেলেন। পায়ের সাথে পা বেজে ধাক্কা খেলেন দেয়ালের সাথে। ভয়ে শঙ্কিত হওয়া চেহারায় বলে উঠলেন, দয়া করে ছেড়ে দিন, আমি কি করেছি? আর আমার স্বামী বা কোথায়? হেলাল সাহেব স্ত্রীর ভয়ে শঙ্কিত হওয়া চেহারা দেখে হা হা করে হাসলেন। হাতের ছুরি ছুঁড়ে ফেলতে ফেলতে মুখ থেকে কালো ওয়ানটাই মাস্ক খুলে নিলেন। চোখ ছোট ছোট করে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন, নিজের স্বামীকে চিনলে না লিপি? আজ গিয়ে প্রমাণ হয়ে গেল, 30 বছরের এই সংসারে তুমি আমাকে এখনো ভালো করে চিনতে পারোনি। কি ভয়টাই না ছিল তোমার চোখে? লিপি বেগম যখন বুঝলেন এতক্ষণ যাকে অপরিচিত আগন্তুক ভেবেছিলেন সে আর কেউ নয় তার স্বামী, তখন মেজাজ চড়ে গেল দপদপ করে। দাঁতে দাঁত চেপে স্বামীর বেশভূষা দেখলেন। গলবিলে তিতা কথা চেপে ঠাট্টা করে জানতে চাইলেন, এমন কার্টুন সেজেছেন কেন? হেলাল সাহেব স্ত্রীর দিকে তেছড়া চোখে তাকালেন। আয়নার সামনে দাঁড়িয়ে আর পিছ দেখতে দেখতে বললেন, কোথায় কার্টুন লাগছে? ভালোই তো লাগছে। আবারও আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, আরশের কাপড়ে একটু বেশি হ্যান্ডসাম লাগছে মনে হচ্ছে। লিপি বেগম কথা বললেন না। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হাতের মুঠোয় কাপড় একদলা চেপে ধরলেন। নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই নাটক সাজছেন কেন? হেলাল সাহেব চুল ভালো করে সেট করে নিলেন। গায়ে পারফিউম ব্যবহার করে, মুখে একটু লোশন লাগিয়ে নিলেন। ডেনিম জ্যাকেটের কলার ঠিক করে নিয়ে মাথায় ব্যাকেট হ্যাট পরে নিলেন। ডেনিম জ্যাকেটের বোতাম টেনে লাগাতে পারলেন না। স্ত্রীর উদ্দেশ্য বললেন, সামান্য পেট উঁচু হওয়ায় বোতামগুলো লাগছেই না। লিপি বেগম তাচ্ছিল্য করে হেসে উঠলেন। হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সামান্য পেট উঁচু? হাসালেন আপনি? তাহলে কি বেশি উঁচু হয়ে গেছে? হেলাল সাহেব মাস্ক পরে নিয়ে উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। লিপি বেগম নিরর্থক অভিমত পোষণ করলেন। হেলাল সাহেব আবারও স্টাইল করে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিতে নিতে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে তাই না? লিপি বেগম নাক কুচকালেন। ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ঝুলিয়ে বলে উঠলেন, জি অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আপনাকে। হেলাল সাহেব রুম থেকে বের হতে হতে বলে উঠলেন, শেষ পর্যন্ত স্বীকার করলে আমি এখনো হ্যান্ডসাম। হা হা, আমাকে হিংসে করো, তা কি আমি বুঝি না? হুহো, যতই হিংসে করো লিপি আমার মতো হ্যান্ডসাম হতে পারবে না। লিপি বেগম অতিষ্ঠ হয়ে গেলেন নিজের স্বামীর এমন ব্যবহারে। টিপ্পনি কেটে অক্ষিকটর প্রশস্ত করে স্বামীর পিছু পিছু রুম থেকে বের হয়ে আসতে আসতে জিজ্ঞেস করলেন, আপনার মতো কে হতে চায়? আমার বয়ে গেছে আপনার মতো হব বলে। হেলাল সাহেব হেসে উঠলেন।
সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নামতে নামতে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি। হিংসে করো আমাকে। এই রূপের জন্য, যৌবনকালে আমাকে বিয়ের করার জন্য তুমি দেওয়ানা ছিলে। আর আজ আমাকে মোটা বলে অপমান করছো? ভালো হয়ে যাও লিপি। ভালো হতে টাকা লাগে না। লিপি বেগম কোনো শব্দ ব্যয় করার আগেই হেলাল সাহেব বাড়ি থেকে বের হয়ে গেলেন। পেছনে থেকে চেঁচানোর স্বর এলো লিপি বেগমের। তিনি জিজ্ঞেস করছেন, আরে কোথায় যাচ্ছেন এত সেজেগুজে, সেটা তো বলে যান। হেলাল সাহেবের পুরুষালী গম্ভীর কণ্ঠে স্বর ভেসে এলো বাড়ির বাহির থেকে, তোমার জন্য একজন সুন্দরী সতীনের ব্যবস্থা করতে যাচ্ছি। নুসরাত আর নাসির সাহেব ইসরাতের বারান্দায় বসে চায়ের আড্ডা দিচ্ছেন। দুজনের চায়ের আড্ডা জমে উঠেছে এতক্ষণে। নুসরাত চায়ে চুমুক দিয়ে নাসির সাহেবকে জিজ্ঞেস করল, আব্বা কেমন চলছে আপনার ব্যবসা? নাসির সাহেব নিজের চায়ে এক চুমুক দিলেন। আশেপাশে চোখ বুলিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বললেন, ভালো। কবে থেকে এসে বসছো ওখানে? নুসরাত হাই তুলল। নিজের হুডির ক্যাপ টেনে মাথায় তুলে নিয়ে এক পা তুলে বসল বেতের সোফার ওপর। অলস ভঙ্গিতে বলে ওঠল, আব্বা আমার দ্বারা এসব সম্ভব না। নুসরাত অনীহা নিয়ে উত্তর করতেই নাসির সাহেব তড়াক করে একপেশে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন? নুসরাত চায় চুমুক দিল। হালকা হাতে ভ্রু চুলকে নিয়ে বলে ওঠল, ইন্টারেস্ট নেই আব্বা, আপনি তো জানেন। তারপর ও কেন জিজ্ঞেস করছেন? ইসরাতকে বলুন না বসার জন্য। নাসির সাহেব কিছুটা বিরক্তি নুসরাতের দিকে তাকালেন। চোখের মনি সামান্য কুঞ্চিত করে নিষ্প্রভ কণ্ঠে বললেন, ও কাপড়েরটা সামলাচ্ছে, তুমি না হয় মেকআপ আর পারফিউমেরটা সামলাও। নুসরাত কান খোঁচাল সামান্য। চোখ আশেপাশে ঘুরিয়ে বলল, হবে না আমার দ্বারা। নাসির সাহেব কিছু বলার আগেই গেটের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নুসরাত উঠে দাঁড়াল। ইশারা দিয়ে না করল নাসির সাহেবকে কথা না বলার জন্য। চোখ ছোট ছোট করে এগিয়ে আসে বারান্দার রেলিংয়ের দিকে। দু হাতে চেপে ধরে রেলিং। নাসির সাহেব নিজের চায়ের কাপ সেন্টার টেবিলে রেখে এসে যোগ দিয়েছেন নুসরাতের সাথে। নিজেদের বাড়ির গেটের সামনে অদ্ভুত বেশভূষায় দাঁড়ানো লোকটাকে দেখে একটু চিন্তিত হলেন নাসির সাহেব। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, মনে হয় গরিব মানুষ। যাও টাকাগুলো দিয়ে আসো। পকেট থেকে টাকা বের করে নাসির সাহেব নুসরাতের হাতে দিলেন। নুসরাত 500 টাকার করকরে নোটখানা হাতে নিয়ে অবাক হল। বিস্ময়ে প্রকাশ করে উপরে তুলে ভালো করে সূর্যের আলোয় দেখে নেয় আসল কি না নকল। নাসির সাহেব নুসরাতের এমন কাণ্ডে বিস্মিত হন। অবাক কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে? এভাবে আলোয় নিয়ে টাকা দেখছ কেন? আসলে আব্বা দেখছিলাম টাকা আসল নাকি নকল। আপনি তো আবার কাউকে 500 টাকার দেওয়ার মানুষ না। এত টাকা আপনার পকেট থেকে কিভাবে বের হয়েছে তাই ভাবছি। নুসরাত নাসির সাহেবের কথার উত্তর ঝটপট দিল। রেলিংয়ে ধরে সামান্য উকি দিতেই দেখে অদ্ভুত পোশাক পরিহিত লোকটা পাইপের কাছে এসে দাঁড়িয়ে হাত দিয়ে চেপে ধরে আছে। নুসরাত চোখ প্রশস্ত করে সতর্ক গলায় চিৎকার করে ওঠল। নাসির সাহেবের কাঁধ ঝাঁকিয়ে ফিসফিসিয়ে বলল, আব্বা চোর, চোর, চোর। দিনে দুপুরে চুরি করতে চলে আসছে। চলুন, এভাবে আর বসে থাকা যায় না। চোরকে আপনি 500 টাকা দিতে চাচ্ছেন আর চোর আপনার বাড়ি লুটপাট করতে চলে আসছে। আজ একটা চোরকে উচিত শিক্ষা দিতে হবে। নুসরাত টেনে নিয়ে গেল নাসির সাহেবকে নিজের সাথে। বাড়ি থেকে বের হতে হতে মাঝারি সাইজের দুটো লাঠি হাতে নিয়ে নিল সে। সতর্কতার সহিত বাড়ি থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব সাথে নুসরাত। নাসির সাহেবকে নুসরাত চোখ দিয়ে ইশারা করতেই নাসির সাহেব লাফ দিয়ে গিয়ে লোকটার গলা চেপে ধরলেন নিজের হাতের ভাঁজে। লোকটা যাতে চিৎকার করতে না পারে তাই এক হাতে মুখ চেপে ধরলেন। নুসরাত লোকটার সামনে দাঁড়িয়ে হাতের লাঠিটা মাটির উপর ভর দিয়ে রেখে নাক টানল। তারপর নাসির সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বা চোর তো দেখি ব্র্যান্ডের চোর। শ্যানেলের পারফিউম ব্যবহার করেছে। নাসির সাহেবের হাত থেকে বারবার ছোটার চেষ্টা করছে লোকটা। নাসির সাহেব কাঁধে হাতের কবজা দিয়ে একটা মেরে নিচের দিকে ঝুঁকিয়ে রাখলেন অদ্ভুত বেশভূষাধারী লোকটাকে। নাসির সাহেব রাগী কণ্ঠে বললেন, হয়তো ছাগলটা কোথা থেকে চুরি করেছে পারফিউমটা। নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে নাসির সাহেবের কথায় সমর্থন জানাল। হাতের লাঠি তুলে লোকটাকে মারতে গিয়ে থেমে গেল। তর্জনী আঙুল ঠোঁটে রেখে বলে ওঠল,
আব্বা, এই চোর তো দেখি বড়লোক চোর। মাথায় ব্র্যান্ডেড ব্যাকেট হ্যাট লাগিয়েছে, আবার কাপড় চুপড় ও ব্র্যান্ডেড। তাহলে আমাদের বাড়িতে কি চুরি করতে আসছে? নুসরাত লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে ভাবতে লাগল। তারপর তড়াক করে বলল, আপনাকে নয় তো। নাসির সাহেব আরেকটা কিল মারলেন লোকটার পিঠে, যাতে নড়াচড়া করতে না পারে লোকটা। নুসরাতের কথায় অট্টহাসি দিয়ে নুসরাতকে প্রশ্ন করলেন, আমাকে কেন চুরি করতে আসবে? নুসরাত চোরকে বেশি লাফঝাপ করতে দেখে লাঠি তুলে ধীরে একটা বাড়ি বসাল চোরের হাতে। তেমন একটা জোরে বসালো না। নাসির সাহেব এখনো শক্ত করে চেপে ধরে রেখেছেন লোকটাকে। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, হয়তো আপনাকে কিডন্যাপ করে আপনার সকল সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিবে। নুসরাতের কথায় নাসির সাহেব অট্টহাসিতে ফেটে পড়লেন। লোকটাকে নিচের দিকে আরেকটু ঝুঁকিয়ে চেপে ধরে ভাষণ দেওয়ার ন্যায় বলে উঠলেন, আরে না, আমার সব সম্পত্তির ব্যবস্থা আমি করে রেখেছি। আমি মরে গেলেও আমার সম্পত্তি তুমি আর ইশরাত ছাড়া কেউ পাবে না। নুসরাত লোকটার গায়ে আস্তে করে আরেকটা বাড়ি দিল। নাসির সাহেব চিরচিরে কণ্ঠে নুসরাতের উপর বিরক্ত হয়ে বলতে লাগলেন, কি এত ধীরে মারছো কেন এই চোরকে? জোরে বাড়ি দাও, যাতে আর কারোর বাসায় গিয়ে দিনে দুপুরে চুরি করার সাহস করে না। নুসরাত মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আব্বা, দেখতে তো বুড়োর মতো লাগে, তাই আমি একটু আস্তে ধীরে বাড়ি দিচ্ছি। আপনি লাগিয়ে দেন দু চারটা। আমি আবার উত্তেজনার বসে দুঘা লাগালে বুড়োটা একদম পোগারপার হয়ে যাবে। নুসরাত হাত দিয়ে দেখালো মরে যাবে, তারপর হাত উপরে তুলে আকাশের দিকে আঙুল তাক করল। নাসির সাহেব নুসরাতের কথা শুনে সর্বোচ্চ শক্তি লাগিয়ে একটা ঘুষি মারতে নিবে। নুসরাত বলে ওঠল, আব্বা থামেন, আগে চোরের মুখটা দেখে নেই। এই চোর যে আমার আর আপনার মতো সাহসী ঝগড়ুটে লোকের বাড়িতে দিনে দুপুরে ডাকাতি করতে আসে। আমাদের বিষয়ে এই বুড়োকে কি কেউ জানায়নি? নুসরাত লাঠি দূরে ছুঁড়ে ফেলে লোকটার সামনে এসে দাঁড়াল। হাত ছাড়া দিয়ে লোকটার মুখ থেকে তাবা মেরে খুলে নিল ব্যাকেট হ্যাটটা। এতক্ষণ লোকটার চোখ ব্যাকেট হ্যাটের আড়ালে ঢেকে থাকলেও এবার তা দৃশ্যমান হয়ে গেল। নুসরাত লোকটার চোখের দিকে না তাকিয়ে নাসির সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠল, আব্বা, এই বেটার মাথা দেখতে আপনার বিদেশ ফিরত আম্বানি বুড়ো ভাইয়ের মতো মনে হচ্ছে। নুসরাত নাসির সাহেবের সাথে কথা বলতে বলতে লোকটার মুখ থেকে টেনে হিচড়ে মাস্ক খুলে নিয়ে আসলো। নাসির সাহেবের দিকে থেকে চোখ ফিরিয়ে আনতে আনতে বলল, দেখি সোনার চাঁদ, তোর সোনা মুখটা দেখি। কত বড় সাহস তোর! আমি নুসরাত নাসির এই বাড়িতে উপস্থিত থাকতে তোর চোরের এত সাহস যে আমাদের বাড়িতে ঢুকে চুরি করার ধান্দা করছছ। নুসরাত মাছের মতো হা করে চেয়ে রইল লোকটার দিকে। নাসির সাহেব নুসরাতকে কথা বলতে বলতে এমন করে থেমে যেতে দেখে অবাক হলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এরকম তোমার মুখ চুপসে গিয়ে হা হয়ে গেল কেন? নুসরাত কথার উত্তর দিন না। ভেটকানো মার্কা চেহারা নিয়ে চেয়ে রইল সামনের দিকে হা করে। নাসির সাহেব লোকটার পেঁচানো গলা ছেড়ে দিয়ে সামনে আসতে আসতে নুসরাতকে ধাক্কা দিয়ে বললেন, দেখি শর্ত, এমন হা করে আছিস কেন? কার এমন মুখ দেখল? নাসির সাহেব নিজেও থমকে গেলেন। নিজের বড় ভাইকে সামনে দাঁড়ানো দেখে চিৎকারের জন্য থমকালেন। জিহ্বার ডগায় থাকা কথাগুলো মিলিয়ে গেল নিমেষে। হেলাল সাহেব রাগে কর্মর করে ক্ষুব্ধ চোখে দুজনের দিকে তাকিয়ে আছেন। নুসরাত ঢোক গিলে নিজের হা করা মুখ বন্ধ করে নিল। জিহ্বা দিয়ে ঠোঁট মুছে নাসির সাহেবের দিকে ফিরে তাকাল। নাসির সাহেব একই সময় নুসরাতের দিকে অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়েছেন। বাপ মেয়ে একসাথে দুজনের দিকে তাকিয়ে থেকে মাথা নাড়াল। নুসরাত ইশারা করল নাসির সাহেবকে আগে কেটে পড়ার জন্য। তাই নাসির সাহেব আলগোছে হেলাল সাহেবের লাল হয়ে যাওয়া চোখের দিকে এক পলক চেয়ে নিয়ে বড় বড় পদক্ষেপে বাড়ির দিকে চলে গেলেন। নুসরাত মনে মনে নিজেকে বলল, পালা নুসরাত, পালা। হেলাল সাহেবের দিকে চোখ বুলাতেই শুভ্র মুখের রাগের প্রতিফলন দেখল। চোখ উপরে তুলতেই চোখাচোখি হলো রক্ত বর্ণের চোখগুলোর সাথে। নুসরাত নাসির সাহেবের পেছনে থেকে প্রশস্ত গলায় চিৎকার করে ডেকে ওঠল, আব্বা, ও আব্বা, আমাকে একা রেখে আপনি পালাচ্ছেন? আমাকে নিয়ে যান। আমি নিষ্পাপ বাচ্চা কি করেছি? নিজের বাচ্চা মেয়েকে এভাবে একা ফেলে রেখে যেতে আপনার বিবেকে নাড়া দিন না।
নুসরাত উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে, হেলাল সাহেবকে না দেখার ভঙ্গিতে পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে চলে গেল। আকাশে থোকা থোকা মেঘ জমেছে। থেকে থেকে সেই মেঘ ডেকে উঠছে একটু পরপর। বৃষ্টি আসার তরজোড় চলছে ভালোভাবে। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের পর্দা বাতাসের তোপে আঁকাবাঁকা হয়ে নিজ মনে দোল খাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি নীল দিগন্তে পড়তে ঠান্ডা আবহ এসে প্রবেশ করল নাসির মঞ্জিলে। বিদ্যুৎ সংযোগ ছুটল তখনই। শীতল গাহিম বাতাস এসে প্রবেশ করল, থাইগ্লাস হয়ে ফরফর করে। সেই বাতাসের সাথে নাসির সাহেবের শীতল দৃষ্টি এসে পড়ল নুসরাতের উপর। নুসরাত নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলে উঠল তৎক্ষণাৎ। নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে আছেন নাক ফুলিয়ে। গর্জে ওঠে বললেন, সব দোষ তোমার। নুসরাত নিজেও গর্জে উঠল। রাগের বহিঃপ্রকাশ ঘটল তাৎক্ষণিক। নিজেও চিৎকার করে বলে, সব দোষ আপনার আব্বা। নাসির সাহেব নুসরাতকে শুধরে দিয়ে বললেন, না, সব দোষ তোমার। জি না আব্বা, সব দোষ আপনার। আপনি আগে দেখলেন না কেন? নাসির সাহেব নিজের মুখের ঘাম হাত দিয়ে মুছে নিলেন। নুসরাতকে বললেন, আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখতে পারোনি চোরটা আসলে কে? নুসরাত দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠল। শক্ত কণ্ঠে বলল, আপনি দেখলেন না কেন যে চোরটা আপনার শ্রদ্ধেয় বড় ভাই? আমাকে দোষ দিচ্ছেন কেন এখন আপনি? আব্বা মেনে নিন, সব দোষ আপনার। নাসির সাহেব মানলেন না। নুসরাতকে দোষারোপ করে বলে উঠলেন, বললেই হলো, সব দোষ তোমার। আমি তো চোর বলিনি, তুমি আগে বলেছ চোর। আব্বা আমি চোরকে আগে দেখিনি, আপনি আগে দেখেছেন। নুসরাত অস্বীকার করো না, তুমি কি মিথ্যাবাদী? এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, দোষ তোমার আর চাপাচ্ছ আমার উপর। তুমি আগে দেখেছিলে, আমি তো আরো মানবতা দেখিয়ে কিছু টাকা দিতে চাইছিলাম, কিন্তু তুমি চোর বলে লাঠি নিয়ে বের হয়ে গেলে বড় ভাইকে মারতে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে বলে ওঠে, আব্বা কি মিথ্যাবাদী আপনি? নিজের নিষ্পাপ ভোলাভালা চেহারার নাদান বাচ্চাকে ফাঁসিয়ে দিতে আপনার লজ্জা করল না? এত বড় আরোপ নিয়ে কিভাবে বেঁচে থাকব? একদম আরাম করে বেঁচে থাকব সারা জীবন। আপনি মানতে বাধ্য আব্বা, সব আপনার কারণে হয়েছে। নাসির সাহেব নুসরাতকে মুখ চামটা দিয়ে অস্বীকার করলেন তিনি এরকম কিছু করেননি, এতে তার কোনো দোষ নেই। নুসরাত নিজেও বুকে আড়াআড়ি হাত বেঁধে মুখ ফিরিয়ে রাখল। শরীরে প্রতিটি শিরা উপশিরা সোজা করে টানটান হয়ে দাঁড়িয়ে রইল, নিজেকে সত্য প্রমাণ করার জন্য। সময় কাটল, দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হলো। আলগোছে দুজন দুজনকে পাত্তা না দিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। নুসরাত পায়ের উপর পা তুলে বসতে বসতে পকেট থেকে নিজের সাদা ফ্রেমের চশমা বের করল। চোখে লাগিয়ে ভাব নিয়ে সোজাসুজি হয়ে বসে রইল। নাসির সাহেব নিজেও এরকম করলেন। মম আর আহানের আগমন ঘটল তখন দোতলা থেকে। দূর হতে বাপ মেয়ের অদ্ভুত কানকারখানাগুলো লক্ষ্য করল দুজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে চলে গেল কিচেনের দিকে। নাজমিন বেগমের সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিসফিস করে ডেকে উঠল, মেজো আম্মু, দেখে যাও মেজো আব্বু আর আপু মিলে ড্রয়িং রুমে কি একটা নাটক জুড়ে দিয়েছে। নাজমিন বেগম পাত্তা দিলেন না। নিজের কাজে একান্ত ব্যস্ত হয়ে বিনা উদ্বেগে আওড়ালেন, বাপ মেয়ে যা ইচ্ছে করুক, তোরা দুজন শুধু দূরে থাক, আর কিছু করিস না। এই উপকারটা কর আমাকে। আহান নাজমিন বেগমের কাঁধ জড়িয়ে ধরল। মম নিজেও অন্য পাশ জুড়ে নিল নাজমিন বেগমের। দুজন সতর্ক সহিত চোখাচোখি করে নিল। মম বলে ওঠল, মেজো মামনি কিছু একটা গন্ডগোল আছে। নুসরাত আর মেজো মামা মিলে নির্ঘাত কোনো কিছু করেছেন, না হলে নুসরাত এভাবে চুপ করে বসে থাকার মানুষ না। নাজমিন বেগম সিঙ্কের বাটির স্ক্রুপ রাখলেন। হাত আলো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। তোয়ালি হাতে নিয়ে অবশিষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমের দিকে। মম আর আহান ও পিছু পিছু যেতে শুরু করল। নাজমিন বেগম স্বামীর সামনের সোফায় বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নাসির সাহেব আর নুসরাতের সরু দৃষ্টি একসাথে এসে পড়ল নাজমিন বেগমের উপর। নাজমিন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাসির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর দিকে ঘোলাটে চোখে চেয়ে আর্স্ট গলায় আওড়ান, বড় ভাইকে চোর ভেবে নুসরাত লাঠি পেটা করেছে।
নাজমিন বেগম মুখ চেপে ধরলেন। মম আর আহান আতঙ্কে দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। ইশরাত পেছনে থেকে সংকোচি গলায় আঁতকে উঠে ডেকে ওঠল, নুসরাত। নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করতেই নুসরাত দুপাশে মাথা নাড়াল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঝটপট বলল, আম্মা আব্বার সব দোষ এখন আমার উপর চাপাচ্ছেন। উনি আগে শ্রদ্ধেয় আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে দেখেছেন, আমাকে বলেছেন উই দেখ চোর। আর আরেকটা কথা, আমি আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে অত্যাচার করিনি, সব কিছু করেছেন আব্বা। নাসির সাহেব নুসরাতের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে বললেন, কি মিথ্যুক তুমি আম্মা? আমি কখন আগে বললাম চোর? তুমি নিজেই বলেছ, আর এখন তোমার নিজের বাপের উপর দোষ চাপাচ্ছ। নুসরাত চশমা নাকের ডগায় তুলে নিল, হাতের তালুতে নাক তলে বলে ওঠল, আব্বা আমি কিন্তু রেগে যাচ্ছি, সত্যি করে বলে দেন সব দোষ আপনার। না হলে? নাসির সাহেব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন। না হলে কি? না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দিব। আব্বা সাবধান, নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি বাচ্চা শিশু নির্দোষ। নাসির সাহেবের বিস্ময়ে কোটর থেকে চোখ বের হয়ে আসলো। নুসরাতকে কিছু বলতে নিবেন, সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত নাজমিন বেগম আর ইসরাতে পানে চেয়ে নাসির সাহেবের দিকে ইশারা করে বলে ওঠল, বিশ্বাস হলো তো আব্বার সব দোষ? আব্বা এমনি এমনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। হা হা। শরতের মেঘলা আকাশ ঘন ঘন মেঘের আবাসে অন্ধকার। নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছাদন। মেঘেরা ডানা মেলে খেলা করছে আকাশে। বড় বড় সাদা মেঘের ভেলা গর্জন করছে কিছুক্ষণ পরপর। বিদ্যুৎ চমকানো বেড়েছে অনেক বেশি। নীল অম্বরের সাদা মেঘ বৃষ্টি হয়ে নেমে আসলো পৃথিবীতে। উত্তাল পাত্তাল বাতাসের ঢেউ এসে ছুঁয়ে গেল প্রকৃতির নৈসর্গিকতাকে। পানির সংস্পর্শে এসে এতদিনে ঝিমিয়ে পড়া পৃথিবী সতেজ হল। সবুজ নির্মলতা এসে ছুঁয়ে গেল পৃথিবী। সাদা পর্দার দোদুল্যমান নৃত্য শুরু হলো। সেদিকে মনোযোগ সহকারে চোখ রেখে হাতের কফি মগে চুমুক দিল আরশ। চোখের সাদা ফ্রেমের চশমা ভেদ করে কালো মণিগুলো অদূরে নিবিষ্ট। হাতের কাছে থাকা ফোন অনীহার সহিত হাতে তুলে নেয়। চোখ সামনে স্থির রেখে কফির মগে আবার চুমুক দেয়। গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনের সাদা খোলা শার্টের বোতামগুলোর দিকে তাকালো। বুকের বাঁ পাশে বাঁধা ব্যান্ডেজের দিকে সূক্ষ্ম চোখ বুলায় বিশাল দেহী পুরুষটা। আলতো হাতে জায়গাটা স্পর্শ করল সে। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসির ফোয়ারা। পুরুষালী ক্লিন সেফ গালে সৃষ্টি হয় গর্তের। সেটা ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি পায়। নিজের মূলে কাত দেওয়া চুলে হাত বুলায়। কপালে কাছে ছোট ছোট পড়ে থাকা চুলগুলো ঠেলে দেয় পেছনে। হাত সরিয়ে নিতেই তা আবারও এসে নিজের জায়গা দখল করে নেয়। আরশ নিজের কাঁধের কাছে আঁচড় কাটে। ঘাড়ের কাছে পড়ে থাকা চুলগুলোতে আলতো হাত বুলায়। কিছু একটা মনে করে হাসে। কানের মধ্যে থাকা এয়ারপড বিপ বিপ করে উঠতেই কানের আশেপাশে আঙুল দিয়ে হাত চালায়। নিজের গম্ভীরত্ব বজায় রেখে নীলের গলায় শুধায়, অপাশের অবস্থা কি ইরহাম? ইরহামের কাদো কাদো কণ্ঠ ভেসে আসে। ফিসফিস করে বলে ওঠে, ভাই, আরেকবার ভেবে দেখা যায় না? জীবন মরণের প্রশ্ন, আজ তো গিলে নিবে আমায়। আরশ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। নিজের হাতে থাকা কফি মগ রেখে দেয় নাইট স্ট্যান্ডে। উঠে দাঁড়িয়ে সামনের বড় বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কোনো ভাবাভাবির প্রয়োজন নেই, মিসেস ইডিয়টকে তো একটু জ্বালানো যায়। ইরহাম বিছানায় পড়ে গড়াগড়ি খায়। এই দুই জামাই বউয়ের পাল্লায় পড়ে তার না আবার জীবন হারাতে হয়। মিনমিন করে মিনতি করে বলে ওঠে, ভাই এই বাইকর শখের। বাইকে আগুন দিলে আপনার খাতারনাক বউ আমার পেছনে আগুন লাগিয়ে দিবে। আরশ প্রখর নিঃশ্বাস ফেলে। বিরক্ত হয় ইরহামের এত কথায়। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে কিরমিরিয়ে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম গলার কাছে কান্না আটকে বলে ওঠে, জি ভাই। আরশ হেঁটে বারান্দার রেলিংয়ের উপর হাত চেপে ধরে ঝুঁকে দাঁড়ায়। বাসার নিচের বিলাসবহুল পুলের দিকে চোখ রেখে শুধায়, আমি যা বলছি তুই করতে পারবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? ইরহাম কপালে নিজের হাত দিয়ে দুটো থাপ্পড় দেয়। নিজের হতভাগা কপাল দেখে নিজেরই বিরক্ত লাগছে। মিনমিন করে উত্তর দিতে যাবে, তার আগেই আরশ দাঁতের দাঁত চেপে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম নড়েচড়ে বসে গভীর শ্বাস টেনে নিজের ভিতরে নিয়ে নেয়। অত্যন্ত দুঃখী আওয়াজে
নিজের অপবারতা লুকিয়ে বলে ওঠে, জি ভাই। আরশ রাগী কণ্ঠে শুধায়, জি ভাই কি? আমি এটা শুনতে চাইছি। ইলহাম ইতস্তত কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইছি ভাই বিকেলের ভেতর সব ব্যবস্থা হয়ে যাবে। আরশ কাঠখোট্টা গলায় বলে, তুই বাচাল মহিলাকে 4টার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস না হলে। ইলহাম তাড়াহুড়ো করে বলল, জানি ভাই জানি, আমি উপস্থিত হয়ে যাব ঠিক টাইমে। এভাবে ধমকি দাও কেন? আরশ কথা না বলে ইলহামের মুখের উপর ফোন রেখে দিল। ফোন কিল মেরে বেতের সোফায় রেখে প্রলুব্ধ শ্বাস ফেলল। আরশের শান্তিতে ভাটা দিতে হেলে দুলে আগমন ঘটল মাহাদির। আরশের খোলা বুকের দিকে তাকিয়ে হেহে করে হেসে ওঠল, শুধুমাত্র আশকে জ্বালানোর জন্য। ব্যঙ্গাত্মক হাসতে হাসতে লুটিয়ে পড়ল বেতের সোফার উপর। পুরুষালী ভারী ওজনের শরীর বেতের সোফাটায় পড়তেই শব্দ করে নিজের জায়গা থেকে সরে গেল তা। মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল। তর্জনী আঙুল তুলে ঘোরাতে ঘোরাতে বলে ওঠল, ও আমার দায়িত্ব বুঝেছিস? এর বেশি কিছু না। বেশি কথা বললে একদম জানে মেরে ফেলব তোকে। তোর দায়িত্বের অবস্থা কি? বেচারি বুঝল না কোন হিংস্র নেকড়ের গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। ওয়াহ, তোর বউয়ের সাহস আছে বলতে হবে। আরশ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে চুইংগাম বের করে তা আলুচে মুখে ঢুকিয়ে নিল। মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করল, কিন্তু মাহাদি আরশের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টা করতে উদ্যতব্য হতেই আরশ শিকারী নয়ন তার দিকে নিক্ষেপ করল। মাহাদি ভয় পাওয়ার মতো দুহাত সামনে এলে বলে ওঠল, প্লিজ ভাই এরকম করে তাকাস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর এই খবিসের মতো চোখের চাহনি আমার পিওর ভার্জিনিটির রফাদফা করে ফেলবে। নজর কি কর শালা লুচ্চা পোলা। আরশ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত আড়াড়ি বেঁধে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস। যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোট নাদান বাচ্চাটাকে চোখ দিয়েই প্রেগন্যান্ট বানিয়ে ফেলবি। আরশ কথা বলল না, চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসল পায়ের উপর পা তোলে। গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি। মাহাদি হাসতে হাসতে বলল, তোর বউয়ের দিকে তুই তাকাবি? তাকিয়েই বাকি হবে? না তাকিয়েই তো বেচারিকে চোখ দিয়ে তুই ইফটিজিং করে ফেলিস। আরশ এবার রাগী কণ্ঠে ডেকে ওঠল, মাহাদি। মাহাদি জি জি করে ওঠল। আরশ কটমট করে বলল, আমার হাতে মার খেতে চাস? মাহাদি নিজের দু কাঁধ ছাকাল, নিষ্প্রভ চোখে চেয়ে আওড়াল, তোর মতো মুষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আরশ কিরমিরিয়ে বলল, তাহলে মুখ বন্ধ রাখো। মাহাদি শ্রাগ করল, ঠোঁট টিপে একটু হাসল। একটুক্ষণ চুপ থেকে আবারও নতুন উদ্বেগে আশকে জ্বালানোর জন্য বলে ওঠল, আমি ছোট মানুষ মুখ বন্ধ করে নিব। এই যে জিপার টানলাম মুখে, তার আগে একটা কথা বল। আরশ কপাল কুঞ্চিত করে ইশারা করল জিজ্ঞেস করার জন্য। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করল, আমি কথা বললেই তোর যত সমস্যা? তোর বউ তো পুরোদিন বাচালদের প্যাক প্যাক করে কথা বলে, মুখ এক মুহূর্তের জন্য বন্ধ করে না। মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনায়। যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজেও উপরে উপরে ভাব নিলেও ভেতরে ভেতরে হা করে দিলস ওর কথা। তোর বউয়ের বেলা তাহলে ভিন্ন পন্থা কেন? আরশ নির্বিকার চিত্তে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া কোলের উপর রেখে মটমট করে শব্দ করল। গম্ভীর গলায় বলল, তুই আমার বউ না। মাহাদি ব্যথিত নয়নে তাকায় আরশের দিকে। দুঃখ পাওয়ার ভান করে হাত দিয়ে ডেকে নেয় নিজের চোখ। মিনমিন করে বলে, হ্যাঁ হ্যাঁ ও বউ। বউ গুলি করে মেরে ফেললেও তা মিষ্টি, আর আমি কিছু বললেই তা তিতা। আরশ গম্ভীর গলায় হাসল, নিজস্বতা বজায় রেখে রাশভারী গলায় আওড়ায়, তা তুই ঠিক বলেছিস। মাহাদি তরাক করে আরশের চোখে দৃষ্টি নিক্ষেপ করে। তীক্ষ্ণ চোখ আরশের উপর নিচে বলিয়ে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করল, নুসরাত যখন তোকে গুলি করছিল তা তোর কাছে মিষ্টি লাগছিল? মরার ভয় হয়নি? আরশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। উপর নিচে মাথা নাড়িয়ে মাহাদির কথায় সাইজ জানালো। মাহাদির শোনার মতো করে বলল, মেয়েটার সবকিছুতেই মিষ্টতা ভাব আছে।
মাহাদি সুযোগের সদ্ব্যবহার করে জিজ্ঞেস করল, সর্দির মধ্যেও? আরশ অন্যমনস্ক থাকায় খেয়াল করল না মাহাদির প্রশ্ন। উপর নিচ মাথা নাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, খুব। মাহাদি নিজের হাসি কোনো মতে আটকে রেখে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? গুরুগম্ভীর পুরুষালী পুরুষস্বরে আরশের প্রশ্নের উত্তর এলো, খুব। মাহাদি বেতের সোফা থেকে মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে চেয়ে আরশের উদ্দেশ্যে বলল, কি খাসটা তুই? ওয়াক, বউয়ের সর্দি খেয়ে নিয়েছিস। আরশ শ্রাগ করল। নিজের জায়গায় বসে থেকে নির্লিপ্ততার সহিত স্বীকারোক্তি দিল। মাহাদির প্রশ্নে তার ভাবাবেগ হল না। যা বলার বলুক। আরশ মাহাদির বকবকানিতে কান দিন না। নিঝুম দুপুরে আবারও ব্যথা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হেলাল সাহেব। ঝিরে ঝিরে বৃষ্টি পোড়ায় কপালের উপর সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে ভেজা চুল স্পর্শ করতে গেলেন, তখনই কাঁধে আরেক হাত চেপে আর্তনাদ করে উঠলেন। চোখ খিচে নিয়ে নিজের পিঠ দেয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন ঘরের আশায়। কিচেন থেকে দুপধাপ পায় কারোর এগিয়ে আসার শব্দে পুরুষালী শরীরটা দেয়ালের বিরুদ্ধে নিয়ে গিয়ে টানটান হয়ে দাঁড়ালেন। বোঝার উপায় নেই, মেরুদণ্ডের হাড়ের ব্যথায় মধ্যবয়স্ক লোকটা প্রায় ভঙ্গুর। সোজা হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিনে ব্যথার অনুভূতি হল। দাঁতে দাঁত চেপে নাসির সাহেবকে মনে মনে গালি দিলেন, অসভ্য, খবিস। নিজের ভাইকে অত্যাচার করে, গাধা একটা। লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক দেখে ভ্রু বাঁকালেন। কি এমন হলো তার গুণধর স্বামী, যিনি সবসময় সবাইকে চিন্তা প্রদান করেন, আজ তার মুখে চিন্তা? বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট। কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নিবেন, কথা কেটে দিলেন হেলাল সাহেব। আদেশ দিয়ে বললেন, গরম পানি নিয়ে এসো, কোমর ব্যথা করছে। নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন। কোমরের হাড্ডির মটমট শব্দে মনে হলো এক্ষুনি তা ভেঙে হাতে চলে আসবে হেলাল সাহেবের। কিন্তু তেমন কিছুই হলো না। তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন ও বিছানায়, তবুও হাড্ডি হাতে আসলো না। শীতকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথা ওড়না টেনে রুমের ভেতর প্রবেশ করলেন। গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে। ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সুতিন আনতে গেলেন আমার জন্য? কোথায় আমার সেই সুন্দরী সুতিন? হেলাল সাহেব স্ত্রী ব্যঙ্গাত্মক গলায় বলা কথা শুনে হাসলেন গা দুলিয়ে। হাসতে গিয়ে ঠিকভাবে গা দোলাতে পারলেন না, পিঠের ব্যথায়। চোখ খিচে নিয়ে বললেন, এক শাকচুন্নি মহিলাকে সামলাতে পারছি না, আবার নিয়ে আসবো আরেক শাকচুন্নি? এটা ভাবাই তো আমার নিকট বিলাসিতা। লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন। হঠাৎ ব্যথা স্থানে জোরে হাতের চাপ পড়তেই না চাইতেও আর্তনাদ বের হয়ে আসলো হেলাল সাহেবের মুখ দিয়ে। লিপি বেগম ঠোঁট টেনে হাসলেন। আবারও একই জায়গায় চাপড় মেরে স্থির দৃষ্টি স্বামীর পানে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, তা নায়ক সেজে বের হয়ে গেলেন, আর দেখি ফিরে আসলেন চোর সেজে। ব্যাপার কি? হেলাল সাহেব খ্যাঁক করে উঠলেন। স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, কোন সাহসে আমাকে তুমি চোর বললে লিপি? লিপি বেগম সে কথার উত্তর দিলেন না। বুঝলেন এই বিষয়েও কথা বলতে গেলে পানি বেশি গড়াবে। তাই বুদ্ধিমানের মতো আলগুছে কথা কাটিয়ে দেওয়ার তার কাছে ভালো মনে হলো। তখনও স্বামীকে জ্বালানোর চিন্তা রইল মাথায় অটল। তাই ব্যগ্রতা নিয়ে বলে উঠলেন, সতীন নিয়ে আসতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মা দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম। আর এখন দেখি, আপনাকে মানুষ উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়েছে। হেলাল সাহেব নিজের শরীরে ভাপ দিতে দিতে নড়েচড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লেন। তিক্ততায় পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, মানুষ আমাকে উত্তম মাধ্যম দিবে কেন? আমি মানুষের কোন ভাড়াভাতে ছাই ফেলেছি? আমি সেটা বলতে চাইছি না। তাহলে তুমি এক্সেপ্ট কি বলতে চাইছো লিপি? আমি মনে করেছি, আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক খা খেয়ে এসেছেন। মহিলা মানুষকে উত্ত্যক্ত করার দায়। কথা শেষ করে ঠোঁট চেপে হেসে উঠলেন লিপি বেগম। হেলাল সাহেব তড়াক করে পাশ ফিরে তাকালেন স্ত্রীর দিকে। আওয়াজে সত্যতা এনে বললেন, অনেক বেশি মিস করছো মনে হচ্ছে তোমার সতীনকে। লিপি বেগম নির্লিপ্ততা কণ্ঠে বললেন, জি। হেলাল সাহেব মন ভুলানো হাসলেন।
মাথার নিচে এক হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করলেন। গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে যাও তোমার সতীনের কাছে। তোমার সতীনকে শেওড়া কাছে রেখে এসেছি, আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে। একটু অপেক্ষা করতে, কিছুক্ষণের মধ্যেই সে তার কাছে পৌঁছে যাবে। এখন যাও তোমার সতীনের কাছে। শেওড়া গাছের মোগডালে বসে তোমাকে মিস করছে তোমার সতীন। লিপি বেগম ক্ষুব্ধ চোখে স্বামীর দিকে চাইলেন। রুর আওয়াজে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে পেতনি বললেন? হেলাল সাহেব অস্বীকার করলেন। ঠোঁট উল্টে না বোঝার মতো করে বললেন, পেতনি বলিনি, শুধু শেওড়া গাছের শাকচুন্নি বলেছি। তুমি নিজেই নিজেকে পেতনি বলেছ, আমার কি দোষ এতে? তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি। আমি আর কি বলবো? লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞানশূন্য প্রায় চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন স্বামীর উদ্দেশ্যে, আমি শাকচুন্নি, পেতনি? তা আর বলতে। হেলাল সাহেব কথা শেষ করেই আরাম করে চোখ বন্ধ করে নিলেন। আর একটা কথা বলার ইচ্ছে পোষণ করলেন না। এবার একটু শান্তি লাগছে তার, তাকে জ্বালাতে আসছে লিপি। এবার লিপি বুঝবে কত ধানে কত চাল। ঝিরিঝিরি বৃষ্টি থেমেছে অনেক আগে। আকাশ এখনো মেঘের আড়ালে ঢাকা। হয়তো আবার সন্ধ্যার আগে বৃষ্টি হবে। নুসরাত ইলহামের সাথে কাঁধ মিলিয়ে বাহিরে বের হতে হতে আর চোখে তাকালো গ্যারেজের দিকে। ইলহামের তারায় পেছনে ভালো করে দেখতে পারল না। দ্রুত পা চালিয়ে সামনে যেতে যেতে নুসরাত ইলহামকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? ইলহাম মৃদু স্বরে আওড়াল, গেলেই দেখতে পাবি। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় স্যাঁতস্যাঁতে পানির স্পর্শ পাওয়া গেল। নিজের থেকে 2 ইঞ্চি লম্বা জুতো কাদার সাথে মিলে মিশে একাকার হলো। হাঁটু পর্যন্ত লম্বা হোয়াইট কালার হ্যালো কিটির টি শার্টের ও কাদা লাগলো। নুসরাত এক হাত দিয়ে নিজের কাপড় থেকে কাদা ঝেড়ে ফেলতে ফেলতে জিজ্ঞেস করল, এক্সেক্ট বল কোথায়? ইলহাম কথা বলল না। তাই নুসরাত ইলহামের দিকে কপাল কুঞ্চিত করে তাকালো। ইলহামের চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতেই অজানা ভয়ে ভেতরে কিছু একটা শঙ্কিত হলো। সৌরভীকে বারান্দায় দাঁড়ানো দেখে হা করে ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলহাম। নুসরাত ইলহামের হাত চেপে ধরতেই কেঁপে ওঠল পুরুষালী শক্ত সামর্থ্য শরীরটা। নুসরাতকে তীক্ষ্ণ চোখে তাকে অবলোকন করতে দেখে চোখ সরিয়ে নিল। আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হাঁটতে নিবে নুসরাত শক্ত করে হাত চেপে ধরল। ইলহাম পিছু ফিরে ভ্রু বাঁকাতেই নুসরাত ঠোঁট কামড়ে মলিন কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল, মাথা থেকে ছেড়ে ফেল ইলহাম। ও তোর কখনো হবে না। আবেগ হোক আর গভীর কোনো অনুভূতি হোক বাড়ার আগে সরিয়ে ফেল, না হলে ভবিষ্যতে তোকে কষ্ট পেতে হবে। ইলহাম কথা বলল না, চুপচাপ হেঁটে সামনে অগ্রসর হল। নুসরাতের হাত তখনও তার হাতের মুঠোয়। নুসরাতকে হাঁটতে না দেখে ইলহাম জোরে টান দিল। নুসরাত হুমড়ি খেয়ে সামনে আসতেই ইলহাম নিজের বাহুতে নুসরাতকে নিল। নুসরাতের চোখের দিকে হালকা ঠোঁটে হাসি আনল। মোলায়েম কণ্ঠে নিজের সাফাই গাইল, সেরকম কিছু না। নুসরাত নিজেও শক্ত কণ্ঠে বলল, না হলে সবার জন্য মঙ্গল, বিশেষ করে তোর জন্য। এই একটু পথ আসতে আসতে নুসরাতের পায়ের গোড়ালি, টি শার্ট, জুতো সব কাদার সাথে মাখামাখি খেল। ফুটবল খেলার মাঠে পৌঁছাতেই ঝুঁকে কাপড় পরিষ্কার করতে লাগল। ঠোঁট কামড়ে মুখ দিয়ে চোখ সূচক শব্দ উচ্চারণ করে সে। নিজের পেছনে কারোর উপস্থিতি পেয়ে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখাচোখি হলো দুটো কালো মণির মালিকের চোখের সাথে। ম্যানলি মাস্কি পারফিউমের সুগন্ধি নাক চিরে ভেতরে প্রবেশ করল। কানে আসলো পুরুষালী গম্ভীর স্বর, মিসেস। নুসরাত চোখ সরিয়ে নিয়ে ঝটপট আরশের থেকে 2 পা পেছনে সরে গেল। আরশকে সেখানে দাঁড়ানো দেখে কোনো ভাবাবেগ হলো না তার। স্থির দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। আরশ গম্ভীর গলায় সুথাল, ভয় করছে না? নুসরাতের নিরুদ্বেগ গলায় প্রশ্নের উত্তর আসলো, না। আরশ শঠান হয়ে দাঁড়িয়ে পকেট হাত ঢোকাল আরাম করে। ঠোঁট বাঁকাতেই পুরুষালী ক্লিনসের এক গালে গর্তের সৃষ্টি হলো। নুসরাতের দিকে নির্বিঘ্নে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে একদম সন্নিকটে দাঁড়ালো। নিজেদের ভেতরের শরীরের দূরত্বটুকু মেটাল না। কানের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিসে আওয়াজে জিজ্ঞেস করল, কষ্ট হয়নি মিসেস? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল। প্রখর গরম শ্বাস ফেলে নির্লিপ্ততা কণ্ঠে উত্তর দিল, একদম না। বুকের বাঁ পাশে আলাদা এক ঠান্ডা নেমে এসেছিল, আপনাকে কষ্ট পেতে দেখে।
গম্ভীর গলায় আরশ হাসল। নিজেদের ভেতরের দূরত্ব বাড়াতে সরে গেল নুসরাতের থেকে। নুসরাতের বিপরীতে দাঁড়িয়ে মন ভুলানো হাসি দিল। ইলহাম নুসরাতের পাশে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। আরশ হঠাৎ নুসরাতকে সামনের দিকে ইশারা করল তাকানোর জন্য। নুসরাত কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে ভেসে উঠল নিজের অতি প্রিয় বাইক। দ্রুত পদক্ষেপে পা বাড়াবে সেদিকে আরশ হাত ধরে থামিয়ে দিল তাকে। নুসরাত ব্রজবল কুঞ্চিত করতেই আরশ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের পকেট থেকে দিশালায় বের করে ছুঁড়ে মারল বাইক যেখানে রাখা ওখানে। কেরাসিন তালা ছিল বাইকের চারপাশে, সামান্য আগুনের সংস্পর্শে দপদপ করে লাল শিখার লেলিহান রশ্মি দাবালনের মতো জ্বলে ওঠল চারিদিকে। নুসরাত স্থির চেয়ে রইল আগুনের ভেতর পুড়তে থাকা বাইকের দিকে। বুকের ভেতর মুচড়ে ওঠল। ডোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করল। আরশের দিকে চাইতেন আরশ ঠোঁট কামড়ে হাসল। নুসরাত নিজেও হাসল। বুকের বা পাশে হাত চেপে ধরে ফিসফিস করে আওড়াল, উপোস, কষ্ট পেলাম কাজিন ব্রাদার। আরশের দিকে এগিয়ে আসলো নুসরাত মুখে হাসি ঝুলিয়ে। হাত তুলে আরশের সাদা শার্টের কাঁধ ছেড়ে ময়লা পরিষ্কার করে দিল। বুকের যেখানে গুলি করেছিল সেখানে হাত রেখে মুখ ব্যথাতুর করে দুঃখ প্রকাশ করল। ওই জায়গায় আঙুল স্থির রেখে ফিসফিস করে বলল, কাজিন ব্রাদার, ওইদিকে দেখুন। আরশ নুসরাতের ইশারা অনুযায়ী নিজের বিপরীত পাশে চোখ ফিরাতেই অক্ষিকোটরে ভেসে ওঠল ব্ল্যাক কালারের মার্সিডিজ বেঞ্জ। চোখ গাড়ির উপর থেকে সরানোর আগেই তাতে দপদপ করে আগুন ধরতে লাগল। দুপাশের আগুনের শিখা এত তাড়াতাড়ি বাড়তে লাগলো দেখে মনে হলো নিমেষে তা আকাশ ছুঁয়ে ফেলবে। নুসরাত আরশের বুক থেকে হাত সরিয়ে নিয়ে কাঁধ থেকে আবারও ময়লা ঝেড়ে নেওয়ার মতো করল। পুরুষালী চোখজোড়া এখনো নিবিষ্ট দূরে নিজের গাড়ির ধ্বংসাবশেষ দেখতে। বিস্ময়ের পুরুষালী আখিযুগল কোটর থেকে বের হওয়া শুধু বাকি। নুসরাত আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের হাতের মুঠোয় তুলে নিল। নিজের ভেতরে প্রশ্ন জাগল, বেটা কি দুঃখে অজ্ঞান হয়ে যাবে, নাকি ধূপ করে মাটিতে পড়ে কান্নাকাটি করবে। তারপর আবার নিজেকে শুধরে দিল, এই বেটা হৃদয় এত ফুটবল না যে অজ্ঞান হয়ে যাবে আর কান্নাকাটি করবে মাটি চাপড়ে। আরশের অন্যমনস্কতার সুযোগ নিয়ে নুসরাত তার হাত থেকে কালো বেল্টের রোলেক্স সাবমেরিনের ঘড়িটা আলগোছে খুলে নিল। হাতে নিয়ে তা ভালো করে উল্টে পাল্টে দেখল। নিজের কাছে মনে হলো একটা অকেজো জিনিস। ঠোঁট চোখা করে সেটা কিতকাল অবলোকন করল, যদি বিশেষ কিছুর সন্ধান পায়। কিন্তু কোনো কিছুর সন্ধান না পেয়ে বিরক্তিতে ভ্রু কুঁচকে অনীহা নিয়ে ঢিল মেরে তাও আগুনের শিখার মধ্যে ফেলে দিল। আরশ হতবিহ্বল চাহনি নুসরাতের দিকে নিক্ষেপ করল। পুরুষালী শক্ত, রাগী চোখের চাহনি নিজের উপর উপলব্ধি করে নুসরাত বোকার মতো আরশের পানে চাইল। এমন ভাব নিল যে সে কিছুই বোঝে না। এখানেই কি হচ্ছে তা তার মতো বাচ্চার বোঝার বাহিরে। নুসরাত আরশের থেকে দূরে সরে যেতে যেতে আওড়ায়, আশা করি আজকের রাতে অনেক ভালো ঘুম হবে মিস্টার ব্রাদার। নুসরাত এই কথাটুকু শেষ করে নিয়ে পা বাড়াল বাড়ির দিকে। ইলহামকে বগলদাবা করে যখন সামনে অগ্রসর হলো তখন নাকের পাটা ফুলিয়ে কিরমিরিয়ে বলল, বাড়িতে পৌঁছাতে দে শালা সাওয়া, তোর ব্যবস্থা আমি নুসরাত নাসির নিচ্ছি। ইলহাম নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি করছি বোন? আমার উপর রাগ করছিস কেন? নুসরাত ইলহামের কাঁধে নিজের চোখ চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করল, তুই কি করেছিস জানিস না? শালা। ইলহামের দুপাশে মাথা নাড়াল না ভঙ্গিতে। বোঝাতে চাইল সে জানে না কি করেছে। নুসরাত ইলহামের পিঠে দুটো কিল বসিয়ে দুহাতে জড়িয়ে ধরল ইলহামের পিঠ। জড়িয়ে ধরে দুলিয়ে দুলিয়ে সামনের দিকে অগ্রসর হল। গভীর শোকে আহত প্রাণীর ন্যায় হাঁটল ইলহামের উপর ভর দিয়ে। হাঁটার ভঙ্গি দেখে মনে হলো এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। চোখের ভেতর পানি টলমল করল গড়িয়ে পড়ার জন্য। নুসরাত চোখের পাপড়ি ঝাপটাল। চোখের পাপড়ি ঝাপটানোর ফলে জলধারা নিমেষে উধাও হয়ে গেল অক্ষিকোটরে। ইলহাম নুসরাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না, কাঁদে না আমার বুড়ো বাচ্চা। কাঁদে না, কাঁদে না। নুসরাত নিজের আবেগ সামলে ইলহামের পিঠে হাত রেখে নাকি স্বরে বলল, আমি কাঁদছি না। দুজন যখন দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে মাঠ ছেড়ে চলে গেল তখন আরশের রাগের বিস্ফোরণ ঘটল মাহাদির উপর। মাহাদি ঠোঁট টিপে হেসে বলে ওঠল, যাই বলিস আরশ, আমি যদি তোর বউটার দেখা আগে পেতাম
বিশ্বাস কর ভাই, তুই বিয়ে করার আগে আমি কিডন্যাপ করে তোর বউকে বিয়ে করে নিতাম। কথা শেষ করে আরশের দিকে চোখ রাখতেই মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে না করলো সে এটা বলতে চায়নি, মুখ ফুসকে বের হয়ে গেছে। ঠোঁট দু হাতে চেপে ধরল। উপলব্ধি হলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যতক্ষণে পালানোর চিন্তা মাথায় আসলো, ততক্ষণে তার কলার আরশের হাতের মুঠোয় চলে গেছে। আরশ রাগী চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে জিজ্ঞেস করল, আমার বউকে বিয়ে করে নিতি? মাহাদির দুপাশে মাথা নাড়াল। অপরাধীর মতো মুখ বানিয়ে উত্তর দিল, মজা করছিলাম ভাই। আরশ মাহাদির কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কলারে ধরা হাত ধীরে ধীরে আরো বেশি জোরালো হলো। দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, কিন্তু আমি তো এটা সিরিয়াস নিয়ে নিয়েছি। এখন কি হবে? বাড়ি ফিরেই নুসরাতের কান্নাকাটি শুরু হলো। যেরকম সেরকম কান্না নয়, সোফার মধ্যে মুখ চেপে কান্না। কোনো শব্দ হলো না। সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখল। ইলহাম সান্ত্বনা দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে নিয়ে বলে উঠল, হয়েছে, আর কান্নাকাটি বন্ধ কর। নুসরাত ইলহামের সান্ত্বনা বাণী কানে তুলল না। নিজের গা থেকে ইলহামের হাত সরিয়ে জারি মেরে বলল, তোর পশ্চাৎদেশে লাত্তি মেরে এখান থেকে বের করার আগে তুই ভালোয় ভালোয় বের হয়ে যা। নুসরাতের কথায় ইলহাম কিছু মনে করল না। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। নুসরাতকে একা থাকার সুযোগ করে দিয়ে দোতলায় মোমোর সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যাবেলা নাসির সাহেব জরুরি তলব দিলেন নুসরাতকে। না চাইতেও নুসরাতকে মুখ ফুলিয়ে ওঠে আসতে হলো সেখানে থেকে। সোফায় অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখায় মুখের লাল লাল দাগ পড়ে গেছে। চোখগুলো কান্নার জন্য লাল হয়ে টইটম্বুর হয়ে আছে। কারোর সাথে বাক্য ব্যয় করল না, সবাইকে পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। নাজমিন বেগম নুসরাতকে মুখ ফুলিয়ে চলে যেতে দেখে ইসরাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? চোখগুলো ওরকম হয়ে আছে কেন? ইসরাত দীর্ঘ শ্বাস ফেলল। ধীরে ধীরে বলে উঠল, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তাই মুখ ফুলাচ্ছে। নাজমিন বেগম মাথা নাড়ালেন। কিচেনে যেতে যেতে ইসরাতকে ও ইশারা করলেন চলে যাওয়ার জন্য। ইশরাত চলে যেতেই নিজের ফোন কিচেন কাউন্টার থেকে নিয়ে কল করলেন লিপি বেগমকে। প্রথম রিং হতেই কল পিক করে ফেললেন তিনি। নাজমিন বেগম বললেন, হ্যালো আপা। লিপি বেগম নিজেও ঝটপট উত্তর দিলেন, হ্যাঁ আমি তোকে ফোন দিতেই যাচ্ছিলাম, এর মধ্যে দেখি তুই ফোন দিয়ে দিয়েছিস। নাজমিন বেগমের কপালে ভাঁজ পড়ল। ঠোঁট টিপে চিন্তিত গলায় শুধালেন, কিছু কি হয়েছে আপা? লিপি বেগম উত্তর দিলেন, তেমন কিছু না, আরশ একটু রাগ করেছে। লিপি বেগম একটু সময় থেমে শুধালেন, তোর ওখানে কোনো সমস্যা হয়েছে? নাজমিন বেগম হালকা হাতে কপাল টিপে উত্তর দিলেন, আপা, আমার মনে হচ্ছে আরশ আর নুসরাত মিলে কিছু একটা করেছে। লিপি বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠেন, আমারও মনে হচ্ছিল। রাগে হিসহিস করছিল। আর মাহাদিরও। কথাটা বলতে বলতে থেমে গেলেন। হেলাল সাহেব ওনাকে ডাকছেন পেছনে থেকে। লিপি বেগম প্রত্যুত্তরে আসছি বললেন। নাজমিন বেগমের উদ্দেশ্যে মলিন গলায় বললেন, তোকে পরে ফোন দিচ্ছি মেজো, আর একটা কাজ করিস, নুসরাতের উপর নজর রাখিস আর আমি আরশের উপর নজর রাখব। আমারটার মতিগতি ঠিক লাগছে না। কখন কি করে বসে থাকে তাও বলা যায় না। তোর ভাই ডাকছে, পরে কথা বলবো নাজমিন। নাজমিন বেগম ঠিক আছে বলতেই লিপি বেগম তাড়াহুড়ো করে ফোন কেটে দিলেন। মোবাইল হাতে রেখে এভাবে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলেন। আকস্মিক মাথায় আসলো আপা মাহাদির কথা কিছু একটা বলছিলেন, ওর কি হয়েছে? নাসির মঞ্জিলে আবারও গভীর সভা বসেছে। গভীর সভায় কোনো কথা হচ্ছে না, নিশ্চুপ বসে সবাই প্রহর গুনছে। ইশরাত ঘড়ির পানে একবার চেয়ে সময় দেখে নিল। সন্ধ্যা 6:50। দীর্ঘ শ্বাস ফেলে টেবিলে মাথা রেখে শুয়ে পড়ল। যা বুঝল আজ এভাবেই বসে থাকতে হবে। নুসরাত কিছু একটা আঁকাআঁকি করছে A4 সাইজের পেপারে। ইশরাত উকি দিয়ে দেখতে চাইল তার আগে নুসরাত আতঙ্কিত হাতে লুকিয়ে ফেলল কাগজ নিজের হাতের মুঠোয়। ইশরাত এক ভ্রু উঁচু করে বোনের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল, ওসব কি? নুসরাত না বোঝার ভান করল। ফিসফিসিয়ে শুধাল, কি সব কি? ইশরাত কথা বাড়াল না, চুটি করে বসে রইল। বাহির থেকে ইন্টারকম বাটনে চাপ দেওয়ায় বেল বেজে উঠল।
ইশরাত উঠে দেওয়ালের কাছে গেল। ইন্টারকম হ্যান্ডপিস হাতে নিয়ে কানে লাগাতেই জাইনের মোলায়েম কণ্ঠ ভেসে আসলো, ইজ এনিওয়ান লিসেনিং? ইশরাত মৃদু আওয়াজে উত্তর দিল, জি শুনছি। জাইন গলা খাকারি দিল, মৃদু কণ্ঠে বলল, গেট খুলুন ইশরাত, আমরা দাঁড়িয়ে আছি। ইশরাত দেয়ালে মাউন্টেড ইন্টারকম হ্যান্ডসেট লাগিয়ে রাখল। ঠোঁট টিপে কিছু বলার পূর্বে দেখল নাসির সাহেব আর নুসরাত দুজন একসাথে বসে মোবাইলে কিছু একটা করছে। সে এগিয়ে যেতেই দেখল দুজন বাড়ির বাহিরের সিসি ক্যামেরা চেক করছে। আরও একটু কাছে যেতেই দেখল নুসরাত ফিসফিসিয়ে বলছে, আব্বা এত কম জিনিস নিয়ে এরা কি করতে আসছে? একবার দেখুন, মাত্র 20 প্যাকেট মিষ্টি আর শুধু ফল 4-5 জাতের। এই ঘরে যে এত মানুষ আছে তারা কি জানে না? ইশরাত পেছনে থেকে তেরছা স্বরে বলে ওঠল, মাত্র 4 জন মানুষ, এত বেশি তো না। নুসরাত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। অভিযোগ করার মতো করে বলল, উফ আব্বা, এই মেয়েকে সরান। এর জন্য আমি ঠিক মতো মানুষের ব্যাপারে কথা বলতে পারি না। ইশরাত নুসরাতকে ঠিক করে দিয়ে বলল, ওইটা কথা বলা বলে না, মানুষের পিঠ পিছে তার নামে পরনিন্দা করা বলা হয়। যা আমরা পরনিন্দাই করলাম, তোর এখানে কি? যা তোর শ্বশুর আর আব্বার শ্রদ্ধেয় ভাই এসেছেন তাদের আপ্যায়ন কর। ইশরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। কোমরে এক হাত চেপে ধরে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার একার শ্বশুর নয়, আপনার ও শ্বশুর উনি। নুসরাত কাঁধ ঝাঁকাল, অবজ্ঞা করল ইশরাতের কথা। মৃদু আওয়াজে হাসতে হাসতে বলে ওঠল, আপনার শ্রদ্ধেয় শ্বশুর অনেক আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছেন। তাই এই বিয়ে বেশি দিন স্থায়ী হবে না, আর উনিও আমার শ্বশুর থাকবেন না। হা হা। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। ইশরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে তুই কি আর বিয়ে করবি না? নুসরাত শ্রাগ করল, ঠোঁট কামড়ে হেসে ওঠল। ভ্রুক্ষেপহীন গলায় প্রশ্নের পিঠে প্রশ্ন করল, তোকে বলেছি আমি বিয়ে করব না। নিজের পছন্দ অনুযায়ী একটা হ্যান্ডসাম লাগরে বিয়ে করব। ইশরাত ভেঙচি কাটল। নুসরাতের দিকে চেয়ে থেকে বিরক্তির সহিত বলল, দেখে নেব। যা একটা বাজি ধরি, আরশ ভাইকে ছাড়া তুই আর কাউকেই বিয়ে করবি না, আর তুই করতে চাইলেও আরশ ভাই কখনো হতে দিবে না। এটা আমি 100% সিউর। তুই জিতলে আমার কার্ড তোকে 1 সপ্তাহের জন্য দিব, আর আমি জিতলে তোর কার্ড আমাকে 1 সপ্তাহের জন্য দিবি। রাজি। নুসরাত উপর নিচ মাথা দোলাল। নাসির সাহেবের দিকে তাকিয়ে ইশরাত বলল, আব্বু আপনি সাক্ষী পরে যেন মিথ্যা না বলে। নাসির সাহেব মাথা নাড়ালেন। ইশরাতের হঠাৎ টনক নড়ল, মৃদু লাফ দিয়ে বলে ওঠল, আব্বা গেট খুলতে ভুলে গেছি, জাইন বলেছিলেন গেট খোলার জন্য। নাসির সাহেব আর নুসরাত নিরুৎসাহিত গলায় একসাথে বলল, তো কি হয়েছে? এখন খুলে দিলেই হলো। ইশরাতকে ঠাঁই দাঁড় করিয়ে রেখে নাসির সাহেব আর নুসরাত পা মিলিয়ে বের হয়ে গেল লাইব্রেরি রুম থেকে। নুসরাত নাসির সাহেবের সাথে পা মিলিয়ে বের হলো। নাজমিন বেগম ওয়াশরুমে ছিলেন। নুসরাত আর নাসির সাহেবকে হেলে দুলে বাহিরে যেতে দেখে পেছনে ডেকে শুধালেন, বাপ মেয়ের কোথায় যাওয়া হচ্ছে শুনি। নুসরাত দ্রুত পদক্ষেপে বের হতে হতে বলল, আব্বাকে জিজ্ঞেস করো আম্মা। নাজমিন বেগম নাসির সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতেই তিনি বললেন, ইশরাতকে জিজ্ঞেস করো। ইশরাতের দিকে ফিরে তাকিয়ে আগে নিষেধাজ্ঞা জারি করলেন, এবার বলিস না তুই অন্য কাউকে জিজ্ঞেস করতে। ইশরাত অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সেটা তো আগে বলবে। কাকে কি জিজ্ঞেস করব? নাজমিন বেগম চোখ পাকিয়ে রেখে অতিষ্ঠ ভঙ্গিতে জানতে চাইলেন, কে এসেছে। ইশরাত হাফ ছাড়ল। মোলায়েম কণ্ঠের উত্তর দিল, ও হে ব্যাপার, বড় আব্বু এসেছেন। নাজমিন বেগম ইশরাতের সাথে আর কোনো বাক্য ব্যয় না করে কিচেনের দিকে দৌড় দিলেন। ইশরাতের উদ্দেশ্যে হাত ছুঁড়ে বললেন, যা রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর। আর মুখে কিছু লাগিয়ে নে। কাজের মহিলার মতো লাগছে তোকে। ইশরাত দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল উপরে। বাড়ির বাহির থেকে মানুষের গমগমে স্বর ভেসে আসলো। নুসরাতের ও কিছু উদ্ভট কথা কানে আসলো ইশরাতের। নিজেকে এসব শোনা থেকে অনেক কষ্টে থামিয়ে রুমে গিয়ে রুম লক করে দিল। কাবার্ড খুলে দাঁড়িয়ে রইল কি পরবে ভেবে। পছন্দসই কোনো কিছু খুঁজে না পেয়ে সাদা রঙের একটা 3 পিস বের করে নিয়ে আসলো। সেটাই গায়ে লাগিয়ে কিছুক্ষণ ডং করল। তারপর ঝটপট ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে বের হয়ে আসলো।
চুলখোপা করে ওনা গায়ে ঝুলিয়ে নিচে দৌড়াল নাজমিন বেগমের হাতে হাত কাজ করে দেওয়ার জন্য। নিকষ কালো অন্ধকারে ডুবেছে রজনী। ডুপ্লেক্স বাড়িটার বাহির ঝমকালো আলোয় সুসজ্জিত। গেট খুলে যেতেই প্রথমেই বাড়ির ভেতরে পা রাখলেন সৈয়দ হেলাল আহমেদ। নাসির সাহেব হাসি হাসি মুখে এগিয়ে এসে বিনয়ী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি এখানে আসায় আমি অনেক বেশি খুশি হয়েছি। হেলাল সাহেব কাঠখোট্টা গলায় নাসির সাহেবের হাসির মুখে পানি ঢেলে বললেন, আমি এখানে কারোর ভাই হয়ে আসিনি, আমার ছেলের শ্বশুর বাড়ি এসেছি। তাই একথা মনে রেখে আপ্যায়ন করলে ভালো হয়। নুসরাত নাসির সাহেবকে ঠেলে সরিয়ে দিল দূরে। নিজের ঠোঁটে মিকি হাসি ঝুলিয়ে সামনে এসে ঠাট্টা করে বলল, ইসরাতের শ্বশুর আঙ্কেল, ছেলের শ্বশুর বাড়ি প্রথমবার আসলেন আর এই সামান্য জিনিস নিয়ে আসলেন, এটা কি একটু বেশি কঞ্জুসি হয়ে গেল না? জাইন নুসরাতকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, রূপস্বালিকা, আমি তো ভুলে গিয়েছিলাম এই বাড়িতে আপনার মতো একজন ভয়ঙ্কর খাদক আছে। আশা করি ভবিষ্যতে এরকম ভুল আর হবে না। নুসরাত হাসল। জাইনের কথায় কোনো প্রত্যুত্তর করল না। জাইন মনে করল তার কথায় নুসরাত দমে গিয়েছে, কিন্তু সে যে অন্য মতলব মাথায় হাঁটছে তা ধারণা করতে পারল না। জাইন বাড়ির ভেতর পা রাখতেই নুসরাত পেছনে থেকে ডাক দিল। পিছু ফিরে চাইতেন নুসরাত জাইনের শার্টের দিকে ইশারা করে বলল, কালো শার্টে ভালো লাগছে আপনাকে, হাড্ডি ভাঙার ডাক্তার। জাইন নিজের চড়া কাঁধ ঘুরিয়ে এমনভাবে ভিতরে প্রবেশ করল যেন নুসরাতের কথা তার কানে যায়নি। ধীরে ধীরে বাড়ির কর্তারা ভেতরে ঢুকতে ঢুকতে আলিঙ্গন করলেন নুসরাতের সাথে। দুজনেই মাথায় হাত বুলিয়ে দিয়ে নুসরাতের কপালে চুমু খেলেন। নাসির সাহেব সোহেব আর সোহেদের সাথে আলিঙ্গন করে ততক্ষণে ভেতরে প্রবেশ করেছেন। বাড়ির দুজন কর্তীরা সবাই এসে গিয়েছে। ঝর্ণা বেগমের সাথে নুসরাত যখন কুশল বিনিময় করায় ব্যস্ত ছিল তখন লিপি বেগম এসে জড়িয়ে ধরলেন তাকে। নুসরাত নিজেও জড়িয়ে ধরল হালকা ঝুঁকে লিপি বেগমকে। লিপি বেগমের পেছনে চোখ পড়তেই হুডি পরে টানটান হয়ে দাঁড়ানো আর্শকে দেখল। কপালের একপাশে প্লাস্টার লাগানো, তার দিকে ভ্রু কুঞ্চিত করে চেয়ে আছে লোকটা। নুসরাতের পলিশ কপাল ভাঁজ পড়ল। সামান্য ভ্রু কুঞ্চিত করে আরশের চোখে চোখ রেখে সরে আসল। লিপি বেগম প্রশ্ন করলেন, আমাদের বাড়িতে আসো না কেন তুমি? নুসরাত চোখ সরিয়ে নিয়ে আসলো। অপ্রস্তুত হেসে মৃদু স্বরে বলল, জি আসব। লিপি বেগম গালে কপালে সূক্ষ্ম চুমু খেয়ে সামনে চলে যেতেই আরশ এসে দাঁড়াল নুসরাতের সামনে। কিছু বুঝে ওঠার আগেই গ্রীবা সামান্য বাকিয়ে নুসরাতের কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। গম্ভীর গলায় সুথাল, বেআইন কি সবাইকে ফ্রিতে চুমু আর হাত দিচ্ছেন? নুসরাত নিজের হাত দিয়ে আশকে ঠেলে দূরে সরাতে চাইল, আরও সরল না, আরও এগিয়ে আসলো তার সন্নিকটে। এক হাত দিয়ে নুসরাতের মাথা শক্ত করে নিজের বুকের ডান পাশে চেপে ধরল। মৃদু আওয়াজ মুখ দিয়ে বের করে বলল, আ, সবাইকে চুমু দিচ্ছেন, আমাকে তো আর চুমু দিবেন না, তাই আমাকে জড়িয়ে ধরুন। নাকি জড়িয়ে ধরতেও আপনার সমস্যা হবে বেআইন? নুসরাত আরশের হাতের নিচ দিয়ে বের হয়ে যেতে চাইল, আরশ অন্য হাত দিয়ে শক্ত করে তার পৃষ্ঠদেশ চেপে ধরল। বিরক্তিতে পরিপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, এরকম ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন, না হলে পুরো 1 ঘন্টা আপনার মাথা বুকে চেপে ধরে এভাবে দাঁড় করিয়ে রাখব। নুসরাত আরশের সাথে কথা বাড়াল না। শান্ত হয়ে স্থির দাঁড়িয়ে রইল, কোনো প্রকার মোচড়ামুচি করল না। নুসরাতকে নড়তে না দেখে আরশের শক্ত করে ধরে রাখা হাত শীতল হয়ে আসল। নুসরাত সুযোগের সৎ ব্যবহার করল। আলগোছে আরশের বাহুবন্ধনী থেকে বের হতে হতে হাত দিয়ে খামচে ধরল সুঠামদেহী পুরুষটার বুকের বাপাস। ঘা কাঁচা থাকায় খামচে ধরতেই মুখের বিকৃতি ঘটল তার। দাঁতে দাঁত চেপে ধরে মুখ স্বাভাবিক রাখার বৃথা প্রচেষ্টা করল। তবুও মুখ দিয়ে ব্যথাতুর আর্তনাদ বের হয়ে আসল। নুসরাত আরশের চোখে চোখ রেখে মৃদু আওয়াজে আদেশ দিল, হুডি খুলুন। আরশ সুথাল, কেন? নুসরাত নির্লজ্জের মতো হাসল। আরশের কাছে এগিয়ে এসে বিনয়ের সহিত বলে ওঠল, আপনার পুরুষালী খাঁজকাটা বডি দেখব। সমস্যা আছে নাকি লজ্জা পাচ্ছেন বেয়াই? আরশ চোখা চোখে তাকিয়ে একটানে হুডি খুলে ফেলল। পরনের সাদা সেন্ডো গেঞ্জিতে কিছুটা রক্তের দাগ লেগেছে।
নুসরাত সেদিকে ইশারা করে আরশের উদ্দেশ্যে বলল, এবার শুধু রক্ত বের করেছি, পরের বার আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আপনি বেঁচে থাকাবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। আরশ নিজেও হাসল। হুডি গায়ে চাপিয়ে নুসরাতকে শক্ত হাতে চেপে ধরল নিজের সাথে। নুসরাত হাত দিয়ে আঘাত করতে যাবে আরশের মুখের মধ্যে, আরশ নিজের এক হাত দিয়ে নুসরাতের দুহাত মুচড়ে নিয়ে পিঠে চেপে ধরল। মাথা সামান্য কাত করে বাহিম করা শীতল কণ্ঠে বলল, কি করবেন করুন, আমিও একটু দেখি মিসেস। নুসরাত দাঁতে দাঁত চাপল। নিজের অপারগতায় নিজেকে ধিক্কার করল। সেইক্ষণে সেখানে এসে উপস্থিত হলো মাহাদি। দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বুঝতে চাইল এদের মধ্যে হচ্ছে কি। যখন কিছু বুঝল না তখন পেছনে থেকে ডেকে ওঠল, নুসরাত। নুসরাত হালকা কাত হয়ে গেটের দিকে চোখ ফেলতেই মাহাদিকে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখল। মাহাদির নাকে প্লাস্টার লাগানো, কপালে সাদা ব্যান্ডেজ, এমনকি হাতে ব্যান্ডেজ করে গলার সাথে তা ঝুলানো। নুসরাত সরু চোখে মাহাদি আর আশকে অবলোকন করে কিছু বলতে নিবে তখনই কানে ভেসে এলো আরশের ধমকানো গলার স্বর, নুসরাত কি ভাবি বল। নুসরাত আরশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। চোখ দিয়ে সাবধান করল স্পর্শ করার চেষ্টা না করতে। আরশ নুসরাতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবজ্ঞা করে কোমর ধরে টেনে এনে আবারও নিজের সাথে চেপে ধরল। আরশের থেকে চোখ ফিরিয়ে নিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল মাহাদিকে, আপনার কপালের আর হাতের এ অবস্থা কেন? আরশ নুসরাতের মুখ শক্ত হাতে টেনে আনল নিজের দিকে। কণ্ঠ নিচে নামিয়ে ফিসফিসিয়ে বলে ওঠল, ওর এই অবস্থা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে মিসেস, এখন শুধু আমার চিন্তা করুন আপনি। পিনপতন নীরবতা বিরাজমান নাসির মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আছে। সবার মধ্যে বসে আছে জাইন। বর্তমানে কেন্দ্রবিন্দু সে হলেও বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে। না চাইতেও অক্ষিপট সেদিকে থেকে ফিরে আসছে না সবার। নুসরাত মুখের মধ্যে আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো। চোখের চশমার ভেতর থেকে উকি দেওয়া মেয়েলি চোখ আকারে ছোট ছোট করে কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইল, কি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের মতো মানুষ, কোনো ভিনগ্রহের প্রাণী না। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। শুভ্র মুখখানা ইতিমধ্যে রক্তের লাল রঙের রঞ্জিত হয়ে উঠেছে। আরশকে কিছু একটা ইশারা করলেন। আরশ সেসবে থোড়াই পাত্তা দিন না। চুপচাপ বসে হাতের মোবাইল স্ক্রোলে মগ্ন হল। লিপি বেগম এবার নিজ উদ্যোগে কথা বলতে গেলেন। গলা খাকারি দিয়ে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ভ্রু কুঞ্চিত করল সামান্য। নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। মুখ নাড়াতে নাড়াতে উত্তর দিল, জি বড় আম্মু। লিপি বেগম মৃদু হেসে বললেন, পা নামিয়ে বসো বাবা। বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। মৃদু হেসে পায়ের ওপর থেকে পা নামিয়ে নিয়ে বসল। ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রোহিণী বেগম। আরশ জাইনের পাশ থেকে উঠে এসে বসল নুসরাতের পাশে। হেলাল সাহেব একবার তোত্তারা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নুসরাতের পাশে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসেছিল মাহাদি। আরশের তা সহ্য হল না। মাহাদিকে নুসরাতের পাশ থেকে গা দিয়ে ধাক্কা দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওর সাথে কি মধু লাগানো, যে সবসময় তোর ওর সাথে মৌমাছির মতো লেগে বসতে হয়। মাহাদি ফালফাল করে চেয়ে রইল। অতপর কোনরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল। গনে গনে 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তেই অক্ষিকোটরে ভাসল পা স্লিপ কেটে ধূপ করে মেঝেতে পড়ে যাওয়া মোমোকে। নাদুস নুদুস হওয়ায় নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারল না মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতে ইলহামের সাহায্য লাগল। ইলহাম টেনে তুলে দাঁড় করাতেই নাক ফুলিয়ে কিছু একটা বলল মেয়েটা তাকে। মাহাদি সেদিকে থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড়িয়ে আওড়াল, এই মেয়ের পড়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। মেঝেতে, রাস্তায়, কাদায়, সব জায়গায় পড়তে হবে, তাও আমার সামনে। স্ট্রেন। ইশরাত সবার উদ্দেশ্যে সালাম দিতেই সোহেব সাহেব উঠে এসে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে মাথার চারপাশে ঘুরিয়ে নিয়ে নজর কাটলেন। ঝর্ণার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন, বউকে দিয়ে দিও। সোহেব সাহেব হেসে বসলেন গিয়ে আবার নিজের জায়গায়।
শহেদ উঠে এসে ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কপালে সূক্ষ্ম চুমু খেয়ে মৃদু আওয়াজে বললেন, প্রীতি লাগছে আপনাকে আম্মা। ইসরাত মৃদু হাসল। শহেদ সাহেব নিজের জায়গায় বসার আগে ইসরাতকে জাইনের কাছে বসিয়ে দিলেন। নাজমিন বেগম কিচেন থেকে খাম মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাতকে ফিসফিস করে বললেন, এসির পাওয়ার কমা। নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে উঠলেন, আসল কথায় আসা যাক। যখন সবকিছু নতুনভাবে হচ্ছে তাহলে নতুনভাবে পরিচিত হই। নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। হেলাল সাহেব ইশারা করলেন সোহেব সাহেব আর সোহেদের দিকে, ওরা দুজন আমার ছোট ভাই, ওদের স্ত্রী, এবং উনি আমার ফুপি। উনি আমার স্ত্রী, ও আমার বড় ছেলে আর ও ছোট ছেলে। ইরহামের দিকে ইশারা করতেই ইরহাম কথা কেটে দিয়ে বলে ওঠল, আমি মেয়ে পক্ষ। হেলাল সাহেব মম আর আহানের দিকে আঙুল তাক করতেই দুজন একসাথে বলে ওঠল, আমরা দুজন মেয়ে পক্ষ। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন, উনি আমার স্ত্রী, এই আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলে ওই দুজন, আরও আমার বোনের মেয়ে। হেলাল সাহেব মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বললেন, সুন্দর পরিবার আপনাদের। নাসির সাহেব হাসি মুখে বললেন, জি, আপনাদেরও। এবার আসা যাক রীতিনীতিতে। একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরা ও মেয়ে দেখব। হেলাল সাহেবের কথায় নাসির সাহেব মাথা নাড়লেন। হেলাল সাহেব বললেন, মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত ভ্রু যুগল কিঞ্চিত কুচকে রগতটা কণ্ঠে জানতে চাইল, কেন? সুফি খাতুন শুধালেন, কি, কেন? নুসরাত তাচ্ছিল্য করে বলে ওঠল, মেয়ে কেন হেঁটে দেখাবে? সোহেব সাহেব নুসরাতের উদ্দেশ্যে বললেন, এটাই নিয়ম আম্মু। নুসরাত চোখ সরু করে জিজ্ঞেস করল, কে তৈরি করেছে নিয়ম? নাজমিন বেগম চোখ রাঙালেন। মৃদু স্বরে ধমকে বললেন, চুপ, একদম চুপ। এত প্রশ্ন কিসের? নুসরাত সেসবে পাত্তা দিন না। সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্তি নিয়ে বলে ওঠেন, সমাজের তৈরি নিয়ম। নুসরাত পরপর প্রশ্ন ছুড়ল, সমাজ কাদের তৈরি? নাজমিন বেগম দাঁতে দাঁত চেপে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ফিরে তাকালো না নাজমিন বেগমের দিকে। লিপি বেগম হেসে উত্তর দিলেন, তুমি জানো না। নুসরাত কপালে ভাঁজ ফেলে হাসল একগাল ফুলিয়ে। প্রশ্নাতীত চোখে তখনও তাকিয়ে। ইশারা করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরশের গম্ভীর স্বর ভেসে এলো, আমাদের। নুসরাত চোখের চশমা ঠিক করে নিয়ে নড়েচড়ে বসল। নাজমিন বেগম নুসরাতের মুখের ভাব দেখেই তার মনোভাব ধরে ফেললেন। তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন, আর একটা কথা না। ইশরাত উঠে দাঁড়াও। ইশরাত নিজের জায়গা থেকে নড়ল না। জাইন ও ইশারা করল চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, উঠে দাঁড়াচ্ছিস না কেন? শুনতে পাসনি কি বললাম? ইশরাত দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে জাইন হাত চেপে ধরল। গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই কেটে দেখানোর। ও তোত্তারা হোক, বাঁকা হোক, টাক হোক, ল্যাংড়া হোক, রোগা হোক, ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তাই হাঁটার ও কোনো প্রয়োজন আমি দেখছি না। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠল, প্রয়োজন আছে। সুফি খাতুন না বুঝে নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আছে। ওঠে দাঁড়াও। নুসরাত হাসল। ইশরাত ওঠে দাঁড়াতে যাবে, নুসরাত হাত তোলে বাধা দিল। চোখ ছোট ছোট করে হেসে ফেলল। তারপর বলল, তোকে কে বলেছে ওঠে দাঁড়াতে? আমি তো জাইন ভাইয়াকে হেঁটে দেখাতে বলছি। নাজমিন বেগম মাথায় হাত চাপড়ালেন। তিনি জানতে এই মেয়ে এই ঠান্ডা আছে নিজের মস্তিষ্কে। তাই তিনি বাদে সকলে একসাথে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠলেন, কি? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল। জাইনকে চোখ দিয়ে ইশারা করল উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন, মাথা ঠিক আছে তোর? নুসরাত ঠোঁট চেপে ধরে উপর নিচ মাথা নাড়াল। হেলাল সাহেব কিছু বলতে নিবেন আরশ গমগমের স্বরে বলতে লাগলো, সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক, আর ইশরাত হেঁটে দেখাক, একজন দেখালেই হয়। এতে আমি খারাপ কিছু দেখছি না। লিপি বেগম দ্বিমত পোষণ করে বললেন, এরকম হয় না। নুসরাত ভোলাভালা চেহারা বানিয়ে বলে ওঠল, এই তো আপনারা বললেন সমাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন বলছেন এরকম হয় না? হেলাল সাহেব বললেন,
মেয়েকে বলুন হেঁটে দেখাতে। নুসরাত হেলাল সাহেবের থেকে বড় গলায় জাইনকে উদ্দেশ্য করে বলল, ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইশরাত আর জাইন দুজনে উঠে দাঁড়ালো। একজনের আরেকজনের পানে চেয়ে এপাশ থেকে ওপাশ হেঁটে দেখালো। হেলাল সাহেবের ব্যাপারটা মনমতো না হওয়ায় ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে বললেন, মেয়ের চুল দেখাও। নুসরাত তাচ্ছিল্যের সুরে বলল, আব্বা ছেলের চুল দেখুন। ভালো করে টেনে টুনে দেখে নিবেন চুলগুলো আসল নাকি নকল। আসল হলে একটু জোরে টান দিবেন, কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইসরাতকেই টাক জামাই নিয়ে থাকতে হবে। নাসির সাহেব নুসরাতের কথায় উপর নিচ মাথা নাড়ালেন। নাজমিন বেগম কটমটিয়ে বললেন, নুসরাত। নুসরাত মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে বলে ওঠল, কি হয়েছে? নুসরাত নুসরাত বলে, চিৎকার করছো কেন? কিছু বললে বলো, না হো আমার কাজে বাধা দিও না। হেলাল সাহেব এবার তেজি কণ্ঠে বললেন, মেয়ে রান্না জানে। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে জিজ্ঞেস করল, ছেলের রান্না জানে? হেলাল সাহেব চোখ উল্টে নিলেন। ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, ছেলের রান্না জানা না জানা দিয়ে তোমাদের কাজ কি? নুসরাত শ্বাস ফেলল। খোপা খুলে যাওয়ায় তা আবার বান করতে করতে উত্তর দিল, আমাদের মেয়ের রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাজ কি? মেয়ে কি ঘরের কাজ জানে? ছেলে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন। তারপর শ্বাস ফেলে বলে উঠলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোনকে পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে মানুষ দেখে না। নুসরাত হালকা হেসে বলে উঠল, আমাদের ও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষের, মহিলাদের কাজের বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখি না। ঠিক না আব্বা? নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শিখাবেন। নুসরাত হাসি হাসি মুখে হেলাল সাহেবের চোখে চোখ রেখে বলল, আপনার ছোট ছেলেকেও বুঝিয়ে বলবেন, অপরিচিত মানুষের এত কাজ ঘেঁষে বসা ঠিক না। আপনাকে দেখে আদবি মনে হচ্ছে, তাই পরের বার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা ভালোভাবে শিখিয়ে নিয়ে আসবেন। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিতেই ভ্রু কুচকালেন পৌর লোকটা। নুসরাত লোকটাকে এমন করতে দেখে একটা মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকিয়ে দিল নিজাম শিকদারের মুখে। মৃদু কণ্ঠে বলল, আহ, এত চিন্তা করছো কেন তুমি? টুকটাপ খেয়ে নিবে মিষ্টি, তা না করে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো। একটা কথা শোনো, দুদিন পর এমনি কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দিয়ে কবরে যাও। এক ঠ্যাং তো এমনিতেই কবরে। নিজাম শিকদার মুখের ভেতরে ঢোকানো মিষ্টিটা খেয়ে ঢোক গিললেন। মুখের বিকৃতি ঘটিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন কাজ সম্পাদন করেছ যে মিষ্টি বিলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত হাসল। গা দুলিয়ে হেঁটে গিয়ে সোফায় আরাম করে বসল। মৃদু আওয়াজে বলে উঠল, আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো। না হলে সুখবর জানার কোনো দরকার নেই। নিজাম শিকদার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকার নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন। সৌরভী বিরক্তি কণ্ঠে বলল, আমার দাদার থেকে টাকা নিতে তোর লজ্জা লাগছে না? নুসরাত নির্দ্বিধায় উত্তর দিল, না, মোটেও লাগছে না। সৌরভী শব্দ করে শ্বাস ফেলল। ইশারায় বলল, কি হয়েছে বলার জন্য। নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল, মেহমান আসলে তোমরা খেতে দাও না। আমাকে আগে আপ্যায়ন করো, তারপর বলবো। সৌরভী নুসরাতের গোঁড়ামিতে বিরক্ত হল। রাগী চোখে চেয়ে যখন উঠতে যাবে, নুসরাত থামিয়ে দিল। হাত দিয়ে ইশারা করল বসে যাওয়ার জন্য। ব্যগ্রস্বরে বলে উঠল, আমার জন্য সুখবর, কিন্তু তোর দাদার জন্য সুখবর। তাই নিজেকে রেডি করে নিতে বল। নিজাম শিকদার নুসরাতের হেয়ালিতে অস্থির হয়ে উঠলেন। মৃদু আওয়াজে সৌরভীর উদ্দেশ্যে বললেন, আমার বিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বল ওকে। সৌরভী দৌড়ে উঠে আসল। হাত দিয়ে নিজাম শিকদারের পিঠে হাত বুলিয়ে দিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে শুধায়, বলবি তুই? নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সৌরভীর কথা। সে তার মর্জির মালিক, কেউ তার উপর কর্তৃক জাহির করতে পারে না। তাই নৈশব্দে অনেকক্ষণ বসে থাকল। দেখে বোঝা গেল, বর্তমানে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই।
সৌরভী শক্ত কণ্ঠে ডেকে উঠল, নুসরাত। নুসরাত আরাম করে বসে রইল। হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজে আওড়ায়, একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাইন আর ইসরাতের বিয়ে ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে। নিজাম শিকদার মুখ পাংশুটে বানিয়ে চেয়ে রইলেন। নুসরাত মৃদু আওয়াজে বলে উঠল, তুমি লেট করে গিয়েছ বড় হ্যান্ডসাম। জাইন আর ইসরাতের অনেক আগে বিয়ে হয়ে গেছে। নিজাম শিকদার আনমনে জিজ্ঞেস করলেন, কবে? নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। ঈষৎ দিলে হওয়া কণ্ঠে বলে উঠল, সাল -2012 মাস জুলাই, তারিখ -20 দিন শুক্রবার। সৌরভী ব্যঙ্গ করে বলে উঠল, তারিখ দেখে খুব ভালো মনে রেখেছিস। নুসরাতের মুখ ফুসকে বের হয়ে আসলো, আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাধা নাকি? কথাটা বলেই মুখ চেপে ধরল। এক পলক সৌরভীর দিকে চোখ বুলাল। মেয়েটা তার দিকে তেছড়া চোখে চেয়ে আছে। নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়াল। নিজাম শিকদারের শোকাহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসল। হাত দিয়ে প্লেন ওড়ার মতো দেখিয়ে বলল, তোমার কোকিলা সুরিভ হয়ে গিয়েছে। নতুন কাউকে খুঁজে বের করো, কারণ কোকিলা সুরি এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামের ঘুম হবে। তারপর আবার হেসে বলে উঠল, কিভাবে আরামের ঘুম হবে? তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে। হা হা। নিজাম শিকদার নুসরাতের দিকে কিক্কাল চেয়ে মৃদু আওয়াজের সুথান, ঠাট্টা করছো আমাকে নিয়ে? নুসরাত হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আগে পিছু ফিরে আওড়াল, সে সাহস আছে আমার। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে। টেবিলে এখনো তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র। একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢোকাচ্ছে। ইসরাতকে ইলহাম ইশারা করে, মুখের খাবার গিলে নিয়ে সুথাল, আপি সালামি কত দিয়েছে? ইসরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে হাসল। অনেকগুলো খাম দিয়েছেন সৈয়দ বাড়ির সবাই দেখতে এসে। ঠোঁট কামড়ে হেসে খামগুলো রাখল সবার মাঝখানে। খাম খুলতে খুলতে উত্তর দিল, এখনো জানি না, খুলে দেখি কত দিয়েছেন সবাই। সবার খামের ওপর যার যার নাম লেখা। প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো। সেখানে থেকে বের হয়ে আসলো 10,000 টাকা। সোহেব সাহেব আর ঝর্ণা বেগমের খাম থেকে বের হয়ে আসলো 7,000 টাকা। সোহেদ সাহেব আর রোহিণী বেগমের খাম থেকে বের হয়ে আসলো 12,000 টাকা। নুসরাত পিতকাল বড় বড় চোখে টাকার দিকে চেয়ে আওড়াল, বড়লোকস মানুষজন। সবাই হাসল। টাকাগুলো একত্রিত করল। হঠাৎ জাইন লেখা একটা খামে আহানের চোখ আটকাল। মোমোকে ইশারা করতেই সেই খাম হাতে নিল সে। সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্য হামলে পড়ল সবাই। নুসরাত থাবা মেরে খামটা নিজের কাছে নিয়ে আসলো এক প্রকার উড়িয়ে। ইসরাতের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল খুলবে নাকি খুলবে না। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই খাম খোলা হলো। সেখানে থেকে টাকা বের হয়ে আসলো না। জাইন লিখার একটা নেকলেস আর একটা চিঠি বের হলো। নুসরাত চিঠিটা ইসরাতের হাতের মুঠোয় দিয়ে দিল। মনে মনে ইচ্ছে জাগল জানার কি লিখেছে বেটা। কিন্তু নিজের ইচ্ছে দাফন করে ঠোঁট চেপে নীরব হয়ে বসে রইল। ইসরাত চিঠিটা খুলতেই টানা টানা হাতের লিচু লিখা ভাসল অক্ষিকোটরে। প্রথমেই বড় বড় অক্ষরে লিখা, প্রিয় সহধর্মিনী, আমার লিখার হাত জঘন্য আমি জানি, তাই আমার লেখা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এই চিঠিটা আপনাকে লিখেছি এই জন্য যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টো পাল্টা কথা বলবেন, তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার হয়ে কথা বলতে পারবো না। আমি একটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আপনার মনে প্রশ্ন জাগছে চাইলেই আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম, কিন্তু এভাবে কেন? হয়তো জাগতেই পারে। আমি লজ্জার সাথে এই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোর কোনোটাই আমার কাছে নেই। তাই আমার এই গাফিলতি আপনি নির্দ্বিধায় ক্ষমার চোখে দেখবেন। ইতি, আপনার প্রিয়। ইসরাত চিঠি পড়ে মুচকি হাসি দিল। নুসরাত আর ইলহাম চোখাচোখি করল। তারপর দুজনের শুরু হলো ইসরাতকে নিয়ে ঠাট্টা করা। দুজনেই ঠোঁটে হাত চেপে হিহি করে হেসে ওঠল। ইলহাম মৃদু আওয়াজে বলল, আজ একটা চিঠি পাই না বলে এরকম ঠোঁটে হাত চেপে হাসতে পারি না। নুসরাত কিছু বলার পূর্বেই ইলহামের মোবাইলে কল আসলো।
তর্জনী আঙুল ঠোঁটে চেপে চুপ দেখালো। সবাই চুপ হতেই কল পিক করে কানে ধরল ইরহাম। ওপাশের কথা শুনেই মুখ কালো করল। শঙ্কিত গলায় বলল, আসছি ভাই। ফোনটা পকেট পুরে নাসির মঞ্জিল থেকে দ্রুত পদক্ষেপে বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বেই ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল। বিড়বিড় করে আওড়াল, আজ মনে হয় আর বাঁচব না। চলবে।